হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? জানি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং আমার প্রত্যেকটা ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে দেখছো। তো চলে এসেছি আজকে ইলেকট্রোম্যাগনেটিজমের আরও একটা নতুন ক্লাস নিয়ে। ইলেকট্রোম্যাগনেটিজম লেকচার 4 নিয়ে চলে এসেছি। তো লেকচার 3তে আমরা লাস্ট বায়োসাভার্ট লয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো করেছিলাম এবং অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিভিন্ন প্রবলেমস আমরা করেছিলাম। আজকে আমরা অ্যাম্পিয়ার্স ল থেকে কিন্তু শুরু করব। তো শুরু করার আগে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের যারা প্রত্যেকে খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা ভিডিও লেকচার ফলো করে তাদেরকে ফিজিক্স পাঠশালার এই নিউ একাডেমিক প্ল্যাটফর্মে স্বাগত জানাই। শুরু করার আগে তোমাদের আরও একটা কথা মনে করে দিই, ভিডিও দেখার পর ভিডিও লেকচার কমপ্লিট করার পর তোমরা অবশ্যই কিন্তু ভিডিও লাইক করতে কেউ ভুলবে না, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই যেন করবে। আর কি বলেছি যে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে কিন্তু কোনোভাবেই কিন্তু ভুলবে না, কি তাই তো? তাহলে চলো আমরা ক্লাসে ঢুকে পড়ি। তো আমরা প্রথমে আজকে অ্যাম্পিয়ার্স ল দিয়ে শুরু করব, কিন্তু অ্যাম্পিয়ার্স ল দিয়ে শুরু করার আগে আমরা একটা নতুন জিনিস জানবো, যদিও আমরা অনেকেই হয়তো জানি, সেটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল বা পথ সমাকল। কী জিনিস জানতে হবে, কারণ এই পথ সমাকল বা পাথ ইন্টিগ্রালের কনসেপ্টের উপর বেস করে কিন্তু অ্যাম্পিয়ার্স ল কিন্তু তৈরি হয়েছে। চলো তাহলে পাথ ইন্টিগ্রাল বা পথ সমাকল আমরা দেখে নিই। দেখো, পাথ ইন্টিগ্রালকে আমরা কি বলে থাকি না রেখা সমাকল বা পথ সমাকল বা লাইন ইন্টিগ্রাল অর পাথ ইন্টিগ্রালও আমরা কি বলে থাকি। কি বলা হচ্ছে, যেমন ধরা হয়েছে, ধরা যাক এ হলো একটি ভেক্টর এবং ডিএল হলো একটি ক্ষুদ্র রেখাংশ। দেখো, এ হচ্ছে একটা ভেক্টর এবং ডিএল হচ্ছে একটা ক্ষুদ্র কি রেখাংশ। এখানে দেখানো হয়েছে এ হচ্ছে একটা ক্ষুদ্র ভেক্টর, এ হচ্ছে একটা এনি ভেক্টর হচ্ছে এ, আর একটা ক্ষুদ্র রেখাংশ পথ ধরা হয়েছে না ডিএল, কিন্তু একটা ক্ষুদ্র রেখাংশ কিন্তু কি ধরা হয়েছে। চিত্রে যেমনটা দেখানো হয়েছে, এ ভেক্টরের দিক এবং এটা হচ্ছে ডিএল একটা ক্ষুদ্র লেন্থ। বলছে এই রেখাটিকে একটি ভেক্টর ডিএল হিসাবে ধরে নেওয়া যায়, কারণ এর লেন্থটা ধরো আমরা ডিএল একটা রেখাকে কখনো আমরা ভেক্টর হিসেবে ধরে নিচ্ছি। ধরো এটা একটা রেখা, এই রেখাটাকে তখনই আমরা ভেক্টর হিসেবে ধরছি যদি রেখার মানটা আমরা এদিক থেকে মাপতে মাপতে এদিকে আমরা যাই, কি তাই তো? অর্থাৎ লেন্থ, কোনো লেন্থের যদি একটা ডাইরেকশন পাই তখনই সেটাকে আমরা ভেক্টর হিসেবে ধরে নিচ্ছি। ধরো এইটুকুন একটা লেন্থ, এটাকে ডিএল একটা লেন্থ বলতে পারি, কিন্তু যখনই আমি এর লেন্থটা এদিক থেকে মাপতে মাপতে এদিকে যাব তখন লেন্থটাকে আমরা একটা ভেক্টর হিসেবে ধরে নিতে পারি, কারণ ওই যে মেজার করতে করতে যাচ্ছি, তো মেজার করার ডাইরেকশনটা যেহেতু দিয়ে দিচ্ছি, তো সেই কারণের জন্য ডিএলকে আমরা কি তখন ভেক্টর হিসেবে আমরা ট্রিট করতে পারি। তো সেটাই বলেছে, এই রেখাংশটিকে আমরা ডিএল ভেক্টর হিসেবে ধরে নেওয়া যায়, যেখানে ডিএল এর মান হলো রেখাংশটি দৈর্ঘ্যের সঙ্গে সমান, অর্থাৎ ডিএল হচ্ছে এই রেখাংশটার কি দৈর্ঘ্যের সঙ্গে সমান, এবং রেখাটির স্পর্শকের অভিমুখ এবং এর ভেক্টরটা কি কোণ দিয়ে কাজ করছে না এই ডিএল ভেক্টরটা কাজ করছে সবসময় কি এর স্পর্শক বরাবর কিন্তু ডিএল ভেক্টরটা কাজ করছে। ধরো এইটুকুন একটা ছোট্ট লেন্থ ডিএল, আমরা যেমন বায়োসাভার্ট লতেও ডিএল নিয়েছিলাম, তাহলে এই ডিএল ভেক্টরটা কোন দিক বরাবর কাজ করছে না ঠিক এর ট্যানজেন্ট বরাবর বা কি স্পর্শ বরাবর কিন্তু কি কাজ করছে। হলে বোঝার সুবিধার জন্য দেখো ডিএলকে বড় করে দেখানো হয়েছে, এখানে ডিএলকে বড় করে দেখানো হয়েছে বা এখানেও ডিএলকে কিন্তু বড় করে দেখানো হয়েছে। তাহলে স্কেলার গুণফল বা ডট গুণফলের নিয়ম অনুযায়ী এ ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু আমরা কত বলতে পারি না এ ডিএল কস থিটা আমরা বলতে পারি। অর্থাৎ এনি ভেক্টর এ, সেই ভেক্টরটাকে যদি কোনো ডিএল অংশে যদি ধরা হয়ে থাকে, অর্থাৎ কোনো ডিএল অংশে যদি কোনো ভেক্টর এ ভেক্টর ধরা হয়ে থাকে, সেই এ ভেক্টর আর ওই ডিএল ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট এ ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু এ ডিএল কস থিটা লিখতে পারি, যদি এ ভেক্টর এবং ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরা হয় থিটা হয়। ধরো যেমনটা দেখানো হয়েছে, এখানে হচ্ছে ডিএলকে এটা যদি আমরা ভেক্টর হিসাবে ট্রিট করিনি, এর ডিএল এর ডাইরেকশন কোন দিক বরাবর আছে, এর ট্যানজেন্ট বরাবর স্পর্শক বরাবর আছে, আর এইখানে একটা ভেক্টর কাজ করছে, এনি ভেক্টর এ কাজ করছে। তো এ ভেক্টরের দিক এবং ডিএল ভেক্টরের দিক, এটা হচ্ছে ডিএল ভেক্টর, এটা ডিএল ভেক্টরের দিক, এ ভেক্টর এবং ডিএল ভেক্টরের দিক পরস্পরের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে বলো, থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে এ আর ডিএল এর ডট প্রোডাক্ট অবশ্যই আমরা ডট প্রোডাক্টের প্রপার্টি থেকে কি লিখতে পারি না এ ডিএল কস থিটা আমরা লিখতে পারি। এখন এই পুরো গোটা লেন্থ বরাবর যদি এই এ ডিএল গুলোকে আমরা যোগ করি, তাকে বলা হচ্ছে এবার একটি সসীম দৈর্ঘ্যের রেখাংশ পি কিউ, একটা সসীম দৈর্ঘ্যের রেখাংশকে নেওয়া হয়েছে কত পি কিউ, মানে একটা ফাইনাইট লেন্থ পি আর কিউ, একটা ফাইনাইট লেন্থ নেওয়া হয়েছে কত পি কিউ। এর উপরিক্ত ডট প্রোডাক্টগুলির সমষ্টি করতে হলে ধরো
এইখানে যেমন একটা এখানে এ ভেক্টর পেয়েছি, মানে প্রত্যেকটা অংশে ধরো এ ভেক্টর এই বরাবরই কাজ করছে, এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, বা এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এ ভেক্টর ধরো এদিক বরাবরই কিন্তু কাজ করছে, এ ভেক্টর ধরো এদিক বরাবর কিন্তু কাজ করছে, যেমন এখানে এ ভেক্টর দেখানো হয়েছে। তো বলছে তাহলে এইখানে একটা ডিএল নিলে তুমি এখানে এ ভেক্টর ডট ডিএল ভেক্টর পাবে, এখানে একটা ডিএল নিলে এ ভেক্টর ডট ডিএল ভেক্টর পাবে, এখানে একটা ডিএল তো নেওয়াই হচ্ছে এ ভেক্টর ডট ডিএল ভেক্টর পাবে, এখানে একটা ডিএল নিলে এ ভেক্টর ডট ডিএল ভেক্টর পাবে, এখানে একটা ডিএল নিলে এ ভেক্টর ডট ডিএল ভেক্টর পাবে। তো এরকম বলছে উপরিক্ত ডট গুণফলগুলির সমষ্টি নির্ণয় করতে গেলে, অর্থাৎ এইখান থেকে এত অবধি যত এ ডট ডিএল তুমি পাচ্ছ সব কটার যদি যোগফল নির্ণয় করতে হয়, তাহলে যোগ করা মানে কি করা বলো, ইন্টিগ্রেশন করা। তাহলে ওই সমষ্টিকে স্পষ্টতই একটা সমাকল বা ইন্টিগ্রেশন হিসাবে কিন্তু প্রকাশ করতে হবে। কীভাবে প্রকাশ করেছি দেখো, এ ডট ডিএল ইকুয়াল টু কোথা থেকে কত অবধি গেছি বলো না, পি থেকে কিউ অবধি আমরা গেছি, পি থেকে কিউ অবধি এ ডট ডিএল নিয়েছি, করলে কত হচ্ছে না ইন্টিগ্রেশন পি টু কিউ এ ডিএল কস থিটা, কি তাই তো? অর্থাৎ এ ডট ডিএল একটা কোনো ফাইনাইট লেন্থ বরাবর সমস্ত এ ডট ডিএল গুলোকে আমরা যদি যোগ করতে চাই, তাহলে যোগ করা মানে সামেশন করা, সামেশন করলে কেমন হবে, ইন্টিগ্রেশন পি টু কিউ এ ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু পি টু ইন্টিগ্রেশন পি টু কিউ এ ডিএল কস থিটা। বলছে এই যে সমাকলটা ইন্টিগ্রেশন পি টু কিউ এ ডট ডিএল, এই যে সমাকলটা, এই সমাকলটাকে পি কিউ রেখা বা পথ বরাবর এ ভেক্টরটি রেখা সমাকল বা পথ সমাকল বলা হয়। অর্থাৎ এই পি কিউ বরাবর, অর্থাৎ পি থেকে কিউ বরাবর এই যে ইন্টিগ্রেশন পি টু কিউ এ ডট ডিএল, এটাকেই আমরা কি বলছি না, এটাকেই আমরা বলছি না এ ভেক্টরটার এই পথ বরাবর পথ সমাকল বা পাথ ইন্টিগ্রেশন বা লাইন ইন্টিগ্রেশন, কি তাই তো? অর্থাৎ কোনো একটা কি বুঝলাম না, কোনো একটা কি বলবো লাইনকে আমরা যদি ভেক্টর হিসেবে ট্রিট করে নিই, অর্থাৎ লাইনের যদি প্রত্যেক মুহূর্তে কোনো ট্যানজেন্ট বরাবর একটা ডাইরেকশন যদি থাকে, তাহলে তাকে আমরা ভেক্টর হিসেবে ট্রিট করতে পারি, যেমনটা ডিএল এর ক্ষেত্রে বললাম। এবং ওই লাইনটা যেখানে আছে সেখানে যদি কোনো একটা ভেক্টর থাকে, যেমন এখানে একটা ভেক্টর ছিল ধরো এ ভেক্টর, বা পুরো রিজিয়নটাতে এইভাবে এ ভেক্টর কাজ করছে, এর মধ্যে একটা লাইন নিয়েছিলাম কত পি টু কিউ একটা লাইন নিয়েছিলাম, এরকম কোনো একটা এরিয়া ভেক্টরের মধ্যে এই কোনো একটা এনি ভেক্টর, এরিয়া ভেক্টর বলছি, কোনো একটা এনি ভেক্টর যা আসলে এ ভেক্টর, এনি ভেক্টরের মধ্যে কোনো একটা যদি লাইন নিই, তাহলে ওই লাইনের প্রত্যেক অংশে তার যে ট্যানজেন্ট, ওই লাইনের প্রত্যেক অংশে তার যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টের দিকই ওই লাইনটার ওই পয়েন্টে লাইনের ডাইরেকশনটাকে নির্দেশ করছে, মানে লাইন ভেক্টরটার বা ওই ডিএল ভেক্টরটার ডাইরেকশনকে নির্দেশ করছে। তো ওই প্রত্যেক অংশে যদি আমরা এ ডট ডিএল নিই, তাহলে ওই থ্রু আউট পাথে সব কটা এ ডট ডিএলকে যোগ করলে আমরা যে যোগ মানে আমরা যদি করি, তাহলে যোগ করার জন্য যে ইন্টিগ্রেশন আমরা করে থাকি, সেই ইন্টিগ্রেশনটা কেমন দাঁড়িয়েছে না পি টু কিউ ইন্টিগ্রেশন এ ডট ডিএল, এই ইন্টিগ্রেশনটাকেই আমরা কি বলছি না এই রেখা বরাবর এই এ ভেক্টরটার পাথ ইন্টিগ্রাল বা কি লাইন ইন্টিগ্রাল, কি তাই তো? তাহলে লাইন ইন্টিগ্রাল বা পাথ ইন্টিগ্রাল মানে আমরা বুঝতে পেরেছি যে এ ডট ডিএল ইন্টিগ্রেশন পি টু কিউ এ ডট ডিএল, এটাই হচ্ছে কি না ডিএল, অর্থাৎ কোনো একটা ফাইনাইট লেন্থ বরাবর এ ভেক্টরের পথ সমাকল বা রেখা সমাকল। এবার এ ভেক্টরটা এনি ভেক্টর হতে পারে, তুমি ধরো বি ভেক্টর বা সি ভেক্টর বা ডি ভেক্টর ডট ডিআর ভেক্টর হতে পারে। ডিআরটা যদি কোনো একটা লেন্থ, যেমন ডিএল যেমন একটা লেন্থ দিয়েছি, ডিআরটাকে যদি একটা লেন্থ দিই, সেটা এফ ডট ডিআর হয়ে যাবে। অর্থাৎ মোদ্দা কথা কোনো একটা ভেক্টর আর কোনো একটা লাইন ভেক্টর, এই দুটো ডট প্রোডাক্টের যে আমরা ইন্টিগ্রেশন নিই, সেই ইন্টিগ্রেশনটাকে বলা হচ্ছে ওই ভেক্টরটার ওই লাইন বরাবর কি পাথ ইন্টিগ্রেশন বা পথ সমাকল। এই পথ সমাকলের কনসেপ্টটা আমাদের অ্যাম্পিয়ার্স ল বুঝতে কিন্তু কি করবে, সাহায্য করবে। তাহলে চলো আমরা অ্যাম্পিয়ার্স লয়ে চলে আসি। কিন্তু অ্যাম্পিয়ার্স লয়ে চলে আসার আগে তোমাদের আরও কয়েকটা জিনিস কিন্তু একটু মনে করিয়ে দিই। প্রথমে মনে করাই যে অ্যাম্পিয়ার্স ল কি জন্য আমরা নিয়ে আসছি, বা অ্যাম্পিয়ার্স ল আমাদের কী কাজে লাগবে। দেখো, বায়োসাভার্ট সূত্র ওরস্টেড এক্সপেরিমেন্ট থেকে আমরা জেনেছিলাম কি না, কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস করলে চার চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আমরা জেনেছিলাম। কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা কিন্তু জানতে পারিনি। দিক জানতে পেরেছিলাম কি না, লাইন্স অফ ফোর্সের ডাইরেকশন, লাইন্স অফ ফোর্স কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেইটা ডাইরেকশন থেকে দিক জানতে পেরেছিলাম। কিন্তু কোনো লাইন এলিমেন্টের মধ্যে দিয়ে, কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য চার চতুর্দিকে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কিন্তু
নির্ণয় বা ডিটারমাইন কিন্তু ওরস্টেড এক্সপেরিমেন্ট থেকে কিন্তু করতে পারিনি। সেটার জন্য আমাদের কে হেল্প করলো না, বায়োসাভার্ট ল কিন্তু হেল্প করলো। অর্থাৎ বি ভেক্টর ইকুয়াল টু μ0/4π del L sin θ বাই r স্কয়ার আমরা কি দেখলাম। অ্যাম্পিয়ার্স ল কিন্তু ঠিক একই কাজই করেছে। অ্যাম্পিয়ার্স ল কি করেছে না, অ্যাম্পিয়ার্স ল ঠিক ওই কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য তার চতুর্দিকের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করার আরও একটা প্রসেস বা আরও একটা পদ্ধতি একটা সূত্রের আকারে কিন্তু কি আমাদের কাছে বলে গেছে। কিন্তু এই সূত্রটা বোঝার জন্য এই সূত্রের মধ্যেই কিন্তু পাথ ইন্টিগ্রেশন বা লাইন ইন্টিগ্রেশনের কিন্তু কি কনসেপ্ট লুকিয়ে আছে। সেই কারণের জন্যই আমি পাথ ইন্টিগ্রেশন বা লাইন ইন্টিগ্রেশনের কনসেপ্টটা প্রথমে বললাম। তাহলে চলো এবার অ্যাম্পিয়ার্স লতে চলে আসা যাক। দেখো অ্যাম্পিয়ার্স ল কি বলছে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র কি বলছে দেখো। অ্যাম্পিয়ার্স লটাকে আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলি, যেটা যেহেতু এটা ক্লোজ লুপ বরাবর হয়ে থাকে। অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলছে বা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র কি বলছে দেখো। বলছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বলছে চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান হলো ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক বৈদ্যুতার গুণফলের সঙ্গে সমান। দ্যাট মিনস the line integral of the magnetic field vector along a closed path in any magnetic field is equal to the product of the net current enclosed by the closed path and the permeability of the vacuum. আর একবার বলছি কি বলছে না, চৌম্বক ক্ষেত্রে ধরো এখানে ধরো এই একটা ওয়্যার, এই ওয়্যারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট পাস করছে কি, তাই তো। তো এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করার জন্য এই চতুর্দিকে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। বি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। কি বলছে, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান। তাহলে এর জন্য চতুর্দিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে ধরো এই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তো কি বলেছে, এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যে কোনো বদ্ধ পথ বরাবর আমি একটা বদ্ধ পথ কল্পনা করলাম। কোন পথ কল্পনা করলাম না, ক্লোজড লুপ বা বদ্ধ পথ আমরা কল্পনা করলাম। তাহলে ধরো এইখানে ম্যাগনেটিক ফিল্ড বার করবো, এইখান দিয়েই আমি একটা বদ্ধ পথকে আমরা কল্পনা করে নিলাম। আমাদের নিজেদের মতো করে এই পথটাকে আমরা কল্পনা করে নিলাম। এটাকে যে বদ্ধ পথ বলছি মানে কি, যেখান থেকে শুরু করছি পুনরায় আবার এসে কি সেখানে কিন্তু কি শেষ করছি, এই জন্য এটা বদ্ধ পথ। আরও একটা কারণে বদ্ধপথ, এই পথটা এমন হবে যে লাইনটার মধ্যে দিয়ে যে ওয়্যারটার মধ্যে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ কারেন্ট ক্যারিং ওয়্যারকে কিন্তু কি করে রাখবে, ও বাউন্ড করে রাখবে বা আবদ্ধ করে রাখবে। মানে যে বদ্ধপথটা আমরা কল্পনা করব সেই বদ্ধপথের ভেতরে যেন কারেন্ট ক্যারিং ওয়্যারটা কিন্তু যেন থাকে। তাহলে দুটো কারণে এটা বদ্ধপথ। এক, যেখান থেকে বদ্ধপথটা আমরা কাউন্টিং করছি, পথটাকে কাউন্টিং করছি, সেইখানেই এসে আবার শেষ করছি, অর্থাৎ এই কারণে এটা বদ্ধপথ। আর 2 নম্বর কারণে বদ্ধপথ কি না, এই পথটা এমনই পথ, সেই পথের ভেতর দিয়ে যেন কিন্তু কি হয় না, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা কারেন্টটা কিন্তু কি পাস করে। তো ধরো এর মধ্যে দিয়ে আমরা কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার জন্য চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি এরকম একটা বদ্ধ পথ আমরা কল্পনা করেছি। এই চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান। তারপর ধরো এইখানেও একটা ছোট্ট, আমি তো গোটাটা ধরো, গোটা পথটা দৈর্ঘ্য ধরো এল, এইটুকুন একটা ছোট্ট পথ, সেই পথটা দৈর্ঘ্য নিয়েছি কত, ডিএল। এটা ডিএল ভেক্টর। তো এই ডিএল ভেক্টরের দিক ধরো এদিকেই নিয়েছি, কারণ আমি কাউন্টিং এদিক থেকে এরমভাবে করতে করতে বদ্ধপথটা ধরেছি। তো এখানে এইটুকুন লেন্থটাকে আমি ডিএলটাকে এদিকে নিয়েছি। আর এইখানেও বি ভেক্টর তো আছেই, কারণ চতুর্দিকেই তো বি ভেক্টর আছে, কারেন্ট যাওয়ার জন্য বি ভেক্টর তৈরি হয়েছে। এইখানে যে বি ভেক্টরটা তৈরি হয়েছে সেই বি ভেক্টরের দিকটাও এই দিকে নিয়েছি। বি ভেক্টরটা কোন দিকে হবে সেটা তো আমরা ওরস্টেড এক্সপেরিমেন্ট থেকে পেয়ে যাই। তার মানে এই লাইন্স অফ ফোর্স গিয়ে এদিক দিয়ে বি ভেক্টর এদিকে কাজ করছে, আর ডিএল ভেক্টরটাকে আমি এদিকে নিয়েছি। তাহলে ওই বি ভেক্টরটা লাইন ইন্টিগ্রাল এখানে কত হবে, এ ভেক্টর লাইন ইন্টিগ্রাল যদি এ ডট ডিএল হয়, তাহলে বি ভেক্টরের ওই রেখা বরাবর ডিএল রেখা বরাবর ডট প্রোডাক্টটা কত হবে, বি ডট ডিএল। তাহলে গোটা পথ বরাবর, অর্থাৎ এল পথ বরাবর, এই যে পুরো ক্লোজ যে পাথটা আছে, এই পুরো ক্লোজ পাথ বরাবর বি ভেক্টর লাইন ইন্টিগ্রাল কত হবে, ইন্টিগ্রেশন বি ডট কত ডিএল। কি তাই তো, যেহেতু ক্লোজ, যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করছি, সেই জন্য ইন্টিগ্রেশনের পাশে কি করবো, একটা গোল চিহ্ন দিয়ে দেবো। দেখো সেটাই করেছি, বি ডট ডিএল ক্লোজ ইন্টিগ্রেশন বলে ক্লোজ দিয়েছি, ইকুয়াল টু কত, μ0 পাই। কি বলছে, পথ সমাকলের মানটা কি, ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ, যেটা বললাম এই যে বদ্ধ পথ আমরা কল্পনা করলাম, এই বদ্ধ পথ যে কারেন্টকে এনক্লোজ করে রেখেছে, অর্থাৎ আই কারেন্ট যদি পাস করে, আই কারেন্টকে এনক্লোজ করে রেখেছে, বদ্ধ পথ দ্বারা
পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ I, এবং এই যে মিডিয়ামটা, এই মিডিয়ামটা যদি ফ্রি মিডিয়াম হয়ে থাকে, শূন্য মাধ্যম হয়ে থাকে, তাহলে শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সঙ্গে কি সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু কত হচ্ছে না μ0I হচ্ছে, যেখানে I হচ্ছে বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত কি তড়িৎ প্রবাহ। তার মানে অ্যাম্পিয়ার সার্কিটের লয়ে আমরা বুঝতে পারলাম যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য তার চতুর্দিকে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার মধ্যে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে সেই পয়েন্টে আমরা একটা ক্লোজ লুপ কল্পনা করব, বদ্ধ পথ কল্পনা করব। সেই বদ্ধ পথের কোনো একটা ছোট্ট লেন্থ ডিএলকে ধরে নেব, সেখানে বি ভেক্টরটার একটা ডাইরেকশন ধরে নেব। তো সেই বি ভেক্টর এবং ডিএল ভেক্টরের ডট প্রোডাক্ট হতে হবে বি ডট ডিএল হবে। সেই বি ডট ডিএলকে এই টোটাল ক্লোজ পাথ বরাবর আমরা কি করব ইন্টিগ্রেশন করব, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল হবে। অ্যাম্পিয়ার বলছে এই ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএলটা কত হবে, এই পাথটা যে কারেন্টকে এনক্লোজ করে রেখেছে সেই কারেন্টের মান, এবং এই মিডিয়ামটা যদি ফ্রি মিডিয়াম হয় মিডিয়ামটার পারমিয়েবিলিটি বা চুম্বক ভেদ্যতার গুণফলের সঙ্গে সমান হবে। ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু কত μ0I। That means the line integral of the magnetic field vector along the closed path in any magnetic field is equal to the product of the net current enclosed by the path and the permeability of the key vacuum. That means close integration b dot dl equal to কত μ0I। তাহলে তোমরা বুঝতে পারছো এই গোল চিহ্নটার অর্থ কি বুঝতে পারছো, কারণ তুমি যে পাথ বরাবর ইন্টিগ্রেশনটা নিচ্ছ সেই পাথটার কিন্তু কোনো শুরুও নেই শেষও নেই, পাথটা কি পাথ ক্লোজ পাথ নিয়েছো, এই জন্য এখানে ইন্টিগ্রেশনটা কি দিয়েছো ক্লোজ ইন্টিগ্রেশন দিয়েছো। তাহলে আশা করি আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লকে আমরা বুঝতে পারলাম। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের মধ্যে বুঝতেই পারছো কি আছে না ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল আছে। আমরা যদি I জানি μ0 জানি, বি ডট ডিএলকে যদি আমরা বসাই সেখান থেকে আমরা কিন্তু কি বিকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে মোদ্দা কথা হচ্ছে বায়োসাভার্ট সূত্রের সাহায্যেও যেমন আমরা বিকে নির্ণয় করতে পেরেছিলাম, অ্যাম্পিয়ার সূত্রের সাহায্যেও কিন্তু একইভাবে আমরা কিন্তু কি বিকে নির্ণয় করতে কিন্তু পারবো। এবার চলে আসি একটা এক্সপ্লেনেশনে চলে আসি। এক্সপ্লেনেশন তোমরা বুঝতেই পেরেছো। যেমন ধরো 1.34 যে ছবিটা দেখানো হয়েছে, 1.34 ছবিটা দেখো I কারেন্ট যাচ্ছে, এর চতুর্দিকে একটা ক্লোজ লুপ x1 কিন্তু আমরা কল্পনা করেছি। প্রথমে যে ক্লোজ লুপটা কল্পনা করেছিলাম এটা ক্লোজ লুপটা কিন্তু নিলে হবে না, কারণ এর মধ্য দিয়ে কিন্তু কারেন্ট পাস করেনি, এইরকম ক্লোজ লুপ নিলে হবে না। তোমাকে এমন একটা ক্লোজ পাথ নিতে হবে যে পাথের ভেতর দিয়ে যেন কারেন্টটা কিন্তু পাস করে। তাহলে যদি কারেন্ট x1 এর মধ্যে যদি কারেন্ট পাস করে তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন x1 b ডট ডিএল ইকুয়াল টু কত μ0I। কিন্তু দেখো তুমি যদি এইখানের ইন্টিগ্রেশন নাও b ডট ডিএল ইকুয়াল টু x2 ক্ষেত্রে কিন্তু 0 হবে। কেন? কারণ এইখানে যে ক্লোজ ইন্টিগ্রেশন ক্লোজ পাথটা নিয়েছো সেই ক্লোজ পাথের ভেতর তো কারেন্টই নেই, কারেন্টের I এর ভ্যালু তো শূন্য। তাহলে I এর ভ্যালু যদি শূন্য হয়ে যায় তাহলে μ0 ইন্টু শূন্য মানে কত μ0 হয়ে যাবে। তাহলে প্রথম লুপটার জন্য ক্লোজ ইন্টিগ্রেশন x1 b ডট ডিএল ইকুয়াল টু μ0I, বাট দ্বিতীয়টার জন্য ক্লোজ ইন্টিগ্রেশন x2 b ডট ডিএল ইকুয়াল টু কত 0 হয়ে যাচ্ছে। এবার যদি একাধিক কারেন্ট পাস করে, যেমন ধরো এই লুপটার মধ্যে দিয়ে দেখো উপর দিকে একটা কারেন্ট পাস করেছে এ লাইন দিয়ে, বি এ লাইন দিয়ে, আবার সিডি লাইন দিয়ে নিচের দিকে পাস করেছে, আবার এফ ই লাইন দিয়ে কি ওপর দিকে পাস করেছে। তুমি ওপর দিকের কারেন্টগুলোকে যদি প্লাস ধরো আর নিচের দিকের কারেন্টগুলোকে যদি মাইনাস ধরো তাহলে তুমি কি লিখতে পারো ক্লোজ ইন্টিগ্রেশন x b ডট ডিএল ইকুয়াল টু μ0 কত না I মাইনাস I1 প্লাস কত I, তার মানে একটা I কেটে গেলে μ0 ইন্টু কি I কিন্তু পড়ে থাকবে। আবার ধরো কোনো একটা লুপ এরকম ধরো অনেকগুলো তার গেছে, ধরো n খানা তার গেছে, তার চতুর্দিকে তুমি একটা ক্লোজ লুপ ধরো কল্পনা করেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু যেহেতু n খানা তার আছে তাহলে b ডট ডিএল ইকুয়াল টু μ0 ni হয়ে যাবে। একটা তার এর মধ্যে দিয়ে I কারেন্ট গেলে যদি μ0I হয় তাহলে n খানা তার যদি ক্লোজ লুপের ভেতরে যদি তোমার n খানা তার থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে μ0 কিন্তু কি ni হয়ে যাবে, b ডট ডিএল ইকুয়াল টু μ0 ni হয়ে যাবে কি, তাই তো? তাহলে বায়োসাভার্ট সূত্র থেকে আমরা যেমন বি ভেক্টরের মান বা কোনো পয়েন্টে বি ভেক্টরের রাশিমালা যেমন বার করতে পেরেছিলাম, তেমনি অ্যাম্পিয়ার্স ল এর সাহায্যে কিন্তু আমরা কোনো ভেক্টরের কোনো অঞ্চলে বি ভেক্টরের মান এবং তার রাশিমালা কিন্তু আমরা কি বুঝতে পারলাম কি, তাই তো? তাহলে খুব ভালো করে একবার অ্যাম্পিয়ার্স সার্কিট লটা একটু কুইক একটু স্টাডি করে নাও বা দেখে নাও, ভেরি কুইক। তাহলে এইবার চলে আসি আমরা অ্যাম্পিয়ার্স ল এর এই যে বি ডট ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু μ0I, একে আমরা এর প্রমাণে চলে আসি যে কিভাবে আমরা এটাকে প্রুফ করব যে বি ডট ডিএল ইকুয়াল টু μ0I হচ্ছে, এটাকে আমরা কিভাবে প্রুফ করব তাতে আমরা চলে আসি। তাহলে প্রুফ অফ অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। দেখো কোনো বৃত্তীয় পথের জন্য অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্রের প্রমাণ, দ্য প্রুফ অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল ফর সার্কুলার পাথ। কি করেছি? ধরো
এই একটা লাইন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা ধরো এক্স ওয়াই, এর মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে। আমার লক্ষ্য হচ্ছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করা হচ্ছে আমার লক্ষ্য। তো এই যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে সেই পয়েন্টে আমি একটা দেখো ক্লোজ লুপ কল্পনা করেছি, যে ক্লোজ লুপটা আই কারেন্টকে কিন্তু কি করে রেখেছে না বাউন্ড করে রেখেছে। তো এই পয়েন্টে এদিক দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তার লাইন্স অফ ফোর্স কিন্তু এদিকেই হবে। দেখো বি ভেক্টরের দিকটা ওই জন্য আমি এদিক বরাবর দেখিয়েছি, এটা হচ্ছে বি ভেক্টর দিক। আর এইখানে একটা ছোট্ট ডিএল নিয়েছি, সেই ডিএল এর ডাইরেকশন আবার কোন দিক বরাবর আছে, এই দিক বরাবর কিন্তু ডিএল এর ডাইরেকশন আছে, কি তাই তো দিক বরাবর। আর এই দিক বরাবর কোনটা না বি ভেক্টরের দিক আছে। এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে ধরো সাপোজ থিটা অ্যাঙ্গেল করেছে, কি তাই তো। তাহলে আমরা এই পয়েন্টে যদি পাথ ইন্টিগ্রালটা নিই তাহলে কত হবে, বি ডট ডিএল হবে। আর টোটাল পাথ বরাবর যদি আমি পাথ ইন্টিগ্রাল নিই তাহলে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল কত হবে না ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল হবে বি ডিএল কস 0 ডিগ্রি। কেন না এইখানে যেহেতু বি ভেক্টরের দিক আর ডিএল ভেক্টরের দিক এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু এখানে কত ডিগ্রি না 0 ডিগ্রি। কেন, কারণ বি ভেক্টরও যেদিকে কাজ করছে ডিএল ভেক্টরও কিন্তু কি সেই দিকে কিন্তু কাজ করছে। অর্থাৎ ধরো এই ধরো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এইখানে ছোট্ট লাইন ইন্টিগ্রাল নিয়েছিলাম ধরো এই লেন্থ এলিমেন্ট নিয়েছিলাম কত ডিএল, তাহলে ডিএল এর ডাইরেকশন কোন দিকে আছে, এদিকে আছে। আর তুমি ধরো এখানে ধরো এই এরিয়া ভেক্টর এই কারেন্ট গ্রিপ রুলটা তুমি অ্যাপ্লাই করছো, তার মানে এখান দিয়ে লাইন্স অফ ফোর্সও কিন্তু কি হবে এদিক দিয়ে এইভাবে পাস করবে। তার মানে বি ভেক্টরের দিক আর ডিএল ভেক্টরের দিক কোন দিকে হবে, একই দিকে হবে। তাহলে বি ভেক্টর আর ডিএল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। ছবিতে আমি জেনারেলাইজ করার জন্য এটাকে থিটা বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি বি ভেক্টর যেদিকে আছে ডিএল ভেক্টর সেদিকে আছে। তুমি যদি এই পয়েন্টে ভাবো, এই পয়েন্টে দেখো বি ভেক্টর এদিক বরাবর কাজ করছে, কারণ এইভাবে লাইন্স অফ ফোর্স ঘুরছে, তার মানে এদিক বরাবর বি ভেক্টর কাজ করছে আর ডিএল ভেক্টরটা ওদিক বরাবর কাজ করছে। তাহলে প্রত্যেক ডিএল বরাবরই তুমি যদি বি ভেক্টরের ডাইরেকশন আর ডিএল ভেক্টরের ডাইরেকশনকে তুমি যদি ভালো করে স্টাডি করো তাহলে দেখবে ডিএল ভেক্টর যে দিকে কাজ করছে বি ভেক্টরও কিন্তু কি সেই দিকে কাজ করছে। অর্থাৎ বি ভেক্টর এবং ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত না 0 ডিগ্রি। তাহলে বি ডিএল কস 0 ডিগ্রি মানে কত, কস 0 ভ্যালু যেহেতু 1, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল বি ইন্টু কত ডিএল। তাহলে ডিএল কে ইন্টিগ্রেশন করলে কত দাঁড়ায় বলো, ডিএল কে ইন্টিগ্রেশন করলে তো এ দাঁড়ায়। তাহলে আমরা বি ডট ডিএল এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিএল কে যদি ইন্টিগ্রেশন করি তো এল দাঁড়াবে। আচ্ছা এই পয়েন্টে কোন একটা পয়েন্টে বি ভেক্টরের ডেরিভেশন কত পেয়েছিলাম না বি ইকুয়াল টু মিউ 0/4 2i বাই কত আর, কোথা থেকে পেয়েছিলাম না বায়োসাভার্ট ল থেকে পেয়েছিলাম। মনে করে দেখো বায়োসাভার্ট লতে এরকম একটা ওয়্যার নিয়েছিলাম, এই দূরত্ব নিয়েছিলাম, এটা যদি আমার আর হয় এই দূরত্বটা নিয়েছিলাম। এই অ্যাঙ্গেলটাকে আমরা এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা 2 বলেছিলাম, এই অ্যাঙ্গেলটাকে কত বলেছিলাম থিটা 1 বলেছিলাম। মনে করে দেখো এরকম একটা লেন্থ, এর মধ্যে দিয়ে ধরো আই কারেন্ট যাচ্ছে, এখান থেকে আর ডিস্টেন্স ধরে কোনো একটা পয়েন্ট পিতে ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য বার করেছিলাম আমরা যখন, তখন এই পয়েন্ট আর এই ওয়্যারের লাস্ট টার্মিনালকে যে কানেক্ট কোনো একটা ইমাজিনারি লাইন দিয়ে যদি কানেক্ট করি সেই লাইন এর সঙ্গে যদি -θ1 কোণ উৎপন্ন করে, আর এই পয়েন্ট আর এই লাইনটার মানে যে পয়েন্টে বার করছে সেই পয়েন্ট আর এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরের টার্মিনালকে যদি কানেক্ট করি সেই লাইন হরাইজন্টাল আর এর সঙ্গে যদি θ2 অ্যাঙ্গেল করে, তাহলে আমরা ফর্মটা কেমন পেয়েছিলাম, বি ভেক্টর ইকুয়াল টু মিউ 0/4 I বাই আর, মনে করে দেখো সাইন θ1 প্লাস সাইন θ2 পেয়েছিলাম, কি তাই তো। যদি এই ওয়্যারটা অসীম অবধি চলে যায়, অর্থাৎ এদিকেও ইনফিনিটি অবধি চলে যায়, এদিকেও ইনফিনিটি অবধি চলে যায়, তাহলে এই θ1 আর θ2 ভ্যালু কত হবে বলো, 90 ডিগ্রি হবে বলেছিলাম। তাহলে θ1 যদি 90 ডিগ্রি হয়ে যায়, θ2 যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সাইন 90 প্লাস সাইন 90 মানে 1 + 1 মানে 2। তার মানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর ইকুয়াল টু মিউ 0/4 2i বাই আর আমরা কি পেয়েছিলাম। দেখো সেটাই লিখেছি, বি ভেক্টর ইকুয়াল টু মিউ 0/4 2i বাই আর। অর্থাৎ কোনো এই ওয়্যারটা যদি এদিকে ইনফিনিটি অবধি চলে যায়, তাহলে এই ওয়্যারটার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বায়োসাভার্ট ল অনুযায়ী কত হওয়া উচিত না বি ভেক্টর ইকুয়াল টু মিউ 0/4 2i বাই আর, কি তাই তো। তাহলে এখানে বায়োসাভার্ট ল অনুযায়ী বি ভেক্টরের মান যা হবে, অ্যাম্পিয়ার্স ল অনুযায়ী বি ভেক্টরের মানও কি তাই হবে। সুতরাং এই পয়েন্টে বি ভেক্টর, এই যে এই পয়েন্টে বি ভেক্টর নিয়েছিলাম, তাহলে এই বি এর জায়গাতে আমরা কত বসে দিলাম, দেখো এই বি এর জায়গাতে আমরা মিউ 0/4 × 2i বাই আর বসিয়ে দিলাম, আর যেমনটা ডিএল ছিল ডিএলটা আমরা বসিয়ে দিলাম।
তাহলে মিউ জিরো বাই ফোর পাই টু আই বাই আর বাইরে বেরিয়ে গেল ক্লোজ ইন্টিগ্রাল কত ডিএল। ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে ডিএল তো শুধু এইটুকু নিয়েছিলাম, তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে কি টোটাল পাথটার লেন্থ, বুঝতেই পারছো টোটাল পাথটার লেন্থ মানে কি এই অংশটার কি সার্কামফারেন্স বা পরিধি। তাহলে এটা যদি রেডিয়াস যদি আর হয় তাহলে এর পরিধিটা কত হবে না টু পাই আর। তাহলে দেখো ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল এর জায়গাতে আমরা কত বসিয়ে দিয়েছি টু পাই আর বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছো এখানে পাই কাটছে, টু টু কাটছে, আর কাটছে, কাটলে কত পড়ে থাকছে এখানে টু আর টু কেটে যাচ্ছে, 2 আর 2 এ 4, এই 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে মিউ জিরো বাই আর আই পড়ে থাকছে। তার মানে আমরা কি পেলাম ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই পেয়ে গেলাম। এটাই ছিল অ্যাম্পিয়ার্স ল এর কি প্রমাণ, কি তাই তো। তাহলে অ্যাম্পিয়ার্স ল এর স্টেটমেন্ট ছিল হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই। তাহলে আমরা অ্যাম্পিয়ার্স লকে প্রুফ করলাম উইথ দি হেল্প অফ বায়োসাভার্ট ল। বায়োসাভার্ট ল এর সূত্রের সাহায্যে বায়োসাভার্ট ল এর কনসেপ্ট থেকে আমরা কিন্তু অ্যাম্পিয়ার্স লকে কিন্তু প্রুফ করলাম। এবং কোন কনসেপ্ট অ্যাপ্লাই করলাম না আমরা ইনফাইনাইট লেট অসীম দৈর্ঘ্যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য সেখান থেকে কিছু দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের ডেরিভেশন কত হয় না মিউ জিরো বাই ফোর বাই টু আই বাই আর, এটা বায়োসাভার্ট ল থেকে পেয়েছিলাম। সেই কনসেপ্টটাকে সেই বিটাকেই আমরা এখানে বসালাম, কারণ কোনো অ্যাম্পিয়ার্স ল এর জন্য এই আই কারেন্ট যাওয়ার জন্য অ্যাম্পিয়ার্স ল এর ক্ষেত্রে বি এর মান যা হবে বায়োসাভার্ট ল এর ক্ষেত্রেও ইউজ করেও কিন্তু বি এর মান কি তাই হবে। সুতরাং ওই বায়োসাভার্ট ল থেকে যে বি এর ডেরিভেশন পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম। ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে টোটাল লেন্থটা পথ লেন্থটা মানে হতো টু পাই আর দিয়ে বসিয়ে দিয়ে দেখলাম ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু কত বেরোচ্ছে মিউ জিরো আই, অর্থাৎ অ্যাম্পিয়ার্স ল আমাদের প্রুফ হয়ে গেল, কি তাই তো। আশা করি আমি তোমাদের অ্যাম্পিয়ার্স ল এর প্রুফ কিন্তু বোঝাতে পেরেছি। এইবার আমরা চলে আসবো অ্যাম্পিয়ার্স ল এর বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা চলে আসবো। দেখো অ্যাম্পিয়ার্সের বদ্ধপথের সূত্রের প্রয়োগ বা অ্যাপ্লিকেশনস অফ অ্যাম্পিয়ার্স সার্কুইটাল ল। তাহলে অ্যাম্পিয়ার সার্কুইটাল ল এর অ্যাপ্লিকেশন করার সময়তে তোমাদের একটা কথা একটু মনে করিয়ে দিই যে সবসময় মনে রাখবে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলবে, কি বললাম যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলবে তুমি সেই পয়েন্ট দিয়ে একটা ক্লোজ লুপ কল্পনা করবে, এমনভাবে ক্লোজ লুপটা কল্পনা করবে, এমনভাবে ক্লোজ পাথটা কল্পনা করবে যেন সেই ক্লোজ পাথের ভেতর দিয়ে যেন কারেন্ট কিন্তু পাস করে, নালে কিন্তু অ্যাম্পিয়ার্সের বদ্ধপথের সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে সেই পয়েন্টে আমরা একটা ক্লোজ পাথ বা ক্লোজ লুপ কল্পনা করব, এমনভাবে কল্পনা করব যেন সেই ক্লোজ পাথটা কারেন্টকে কিন্তু এনক্লোজ করে রাখে বা কিন্তু আবদ্ধ করে রাখে। দেখো আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টকে কিন্তু আমরা এখানে ইউজ করেছি। লক্ষ্য করে দেখো বলছে কি দীর্ঘ রিচু তারের জন্য চৌম্বক ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু লং স্ট্রেট ওয়্যার আমরা বার করছি। যদি এটা আমরা বায়োসাভার্ট সূত্রের সাহায্যে বার করেছিলাম, আমরা এখানে অ্যাম্পিয়ার সূত্রের সাহায্যে দেখো বার করছি। দেখো এই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে বলো আই কারেন্ট যাচ্ছে। তো আমাকে এই পি পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে উইথ দ্য হেল্প অফ অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। অ্যাম্পিয়ার সার্কুইটাল লয়ের সাহায্যে বার করতে বলেছে। তো আমি কি করলাম, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে সেই পয়েন্টে একটা ক্লোজ লুপ কল্পনা করে নিলাম, এমনভাবে কল্পনা করলাম যেন ক্লোজ লুপটা ওই কারেন্টকে কি করে রাখে এনক্লোজ করে রাখে। যে ক্লোজ লুপটা আমরা কল্পনা করেছি তার রেডিয়াস বা ব্যাসার্ধ কত নিয়েছি আর নিয়েছি, কি তাই তো। তো ধরলাম এইখানে একটা পয়েন্ট ধরলাম, যে কোনো একটা পয়েন্ট তুমি এখানেও ধরতে পারো, এখানে ধরা হয়েছে সুবিধার জন্য। তো এখানে ধরলাম এই লেন্থটা কত ডিএল, আর এইখানে বি ভেক্টরটা কোন দিয়ে কাজ করছে এই দিয়ে কাজ করছে। তাহলে ডিএল ভেক্টর বি ভেক্টর কি একই দিয়ে কাজ করছে, কারণ এই দেখো, কারণ সকল জানবে তোমরা একটা জিনিস জানবে যে যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয় সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চতুর্দিকে যদি সার্কুলার যদি ক্লোজ পাথ নাও তাহলে সবসময়ের জন্য সেই পথ বরাবর কিন্তু বি ভেক্টর এবং ডিএল ভেক্টর একই দিকে থাকবে। দেখো এখানেও বি ভেক্টর এবং ডিএল ভেক্টর কি একই দিকে আছে, এই দেখো এই বি ভেক্টর কাজ করছে, আর ডিএল ভেক্টর তো আমরা এদিক থেকে এদিকে আমরা ঘুরছি মানে ডিএল ভেক্টর দিয়ে কাজ করছে। তো ডিএল ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো 0 ডিগ্রি। তাহলে আমরা অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ইউজ করছি। ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল মানে হচ্ছে বি ডিএল কস 0 ডিগ্রি। বি ডিএল কস 0 ডিগ্রি মানে বিটা যদি বাইরে বেরিয়ে যায় ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল। ডিএল মানে হচ্ছে টোটাল লেন্থটা, টোটাল লেন্থ মানে হচ্ছে সার্কামফারেন্স বা পরিধি, আর পরিধি মানে 2 পাই আর। তাহলে দেখো ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল এর জায়গায় আমরা কত লিখেছি বি ডট কত বি ইন্টু কত 2 পাই আর। তো অ্যাম্পিয়ার কি বলে গেছে, এই বি ইন্টু 2 পাই আর কার সঙ্গে সমান মিউ 0 ইন্টু আই এর সঙ্গে সমান হবে। তো সেটাই করেছি আমরা, বি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু কত মিউ 0 আই করেছি। তো বি ইকুয়াল টু কত বার করছি মিউ 0 আই বাই কত 2 পাই আর। যদি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখি মিউ 0 বাই 4 পাই ইন্টু 2 আই বাই আর। দেখো তো এই মাত্র আমরা এটাকেই বায়োসাভার্ট লয়ের সাহায্যে বলছিলাম না, কোন একটা অসীম দৈর্ঘ্যের তার, সেই তার থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের
রাশিমালা কত না বি ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো বাই 4π2i/r। দেখো অ্যাম্পিয়ার্স ল ইউজ করেও কিন্তু সেটাই বেরিয়েছে, মিউ জিরো বাই 4π2i কত আর আমরা পেয়েছি কি, তাই তো? তাহলে এই ইকুয়েশনে বি এবং আর এর মধ্যে যদি তুমি লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্রের নেচারটা কেমন হবে? এরকম ধরনের হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা টাইপ হবে, অর্থাৎ সমপরাবৃত্ত হবে। কেননা বুঝতে পারছো, মিউ জিরো একটা কনস্ট্যান্ট, 4π একটা কনস্ট্যান্ট, তুমি যে আইটাকে পাঠাচ্ছ একটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভ্যালুর আই পাঠাচ্ছ, তার মানে পুরো ফ্যাক্টরটাই কনস্ট্যান্ট। তার মানে বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/r। তো সাম কনস্ট্যান্টকে তুলে দিলে আমরা প্রপোর্শনাল সাইন পাই, তাহলে বি প্রপোর্শনাল টু কত 1/r, এই যে বি প্রপোর্শনাল টু 1/r। তো বি প্রপোর্শনাল টু 1/r থেকে যে গ্রাফটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা বা সমপরাবৃত্তাকার কিন্তু গ্রাফ কিন্তু পাওয়া যায়। কারণ ধরো সমপরাবৃত্তাকার গ্রাফের ক্ষেত্রে ইকুয়েশনটা কি হয়, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে তুমি যদি এটাকে এক্স বলো, এটাকে ওয়াই বলো, দেখো বি ইকুয়াল প্রপোর্শনাল টু 1/r হয়েছে, তাহলে বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/r, তাহলে আর ইন্টু বি ইকুয়াল টু কত কনস্ট্যান্ট, তাহলে আর ইন্টু বি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, সমপরাবৃত্তের ইকুয়েশন বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক ইকুয়েশন কিরকম, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটাকে আরটাকে তুমি এক্স বলো, বিটাকে তুমি ওয়াই বলো, তাহলে এক্ষেত্রেও কিন্তু আর ইন্টু বি ইকুয়াল টু কি কনস্ট্যান্টই দাঁড়াচ্ছে। তাহলে বি ভার্সেস আর এর লেখচিত্রটা কেমন হচ্ছে না সমপরাবৃত্তাকার বা রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা টাইপ হচ্ছে কি, তাই তো? তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের আমরা কিন্তু কি অ্যাপ্লিকেশন আমরা কি দেখে ফেললাম, একটি অ্যাপ্লিকেশন দেখে ফেললাম। এবার আমরা আরেকটি দ্বিতীয় অ্যাপ্লিকেশন, অ্যাম্পিয়ার সার্কিট লয়ের আরও একটা দ্বিতীয় অ্যাপ্লিকেশন আমরা চলে আসি। কি বলছে, একটা দীর্ঘ রিজু তারের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড আ লং স্ট্রেট ওয়্যার। ধরো এটা হচ্ছে একটা লং স্ট্রেট ওয়্যার, এর জন্য এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এর জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারেনি, বলছে এটা একটা ঠিক মোটা স্ট্রেট ওয়্যার, এর ভেতরের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তোমায় বার করতে বলেছে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো, এটাও ধরো একটা মোটা ওয়্যার ছিল, এই ওয়্যারের মধ্যে কারেন্ট যাওয়ার জন্য ওয়্যারের বাইরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তোমরা এখানে বার করলে, কিন্তু এখানে যেটা বলছে যেটা একটা থিক ওয়্যার, এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এর জন্য এর ভেতরে কোনো একটা পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বার করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে ওয়্যারটা এটা কিন্তু পুরো থিক ওয়্যার, অর্থাৎ মোটা একটা ওয়্যার, তার ভেতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করবো। তাহলে বলে এই যে আই কারেন্টটা যাচ্ছে, এই যে আই কারেন্টটা ওয়্যারটার মধ্যে যাচ্ছে, তাহলে এই আই যে কারেন্টটা যাচ্ছে এই ওয়্যারটার মধ্যে যাচ্ছে, তাহলে ওয়্যারের কোন এরিয়াটার মধ্যে আই কারেন্ট পাস করছে গো, এই এরিয়াটার মধ্যে আই কারেন্ট পাস করছে। তার মানে এই এরিয়াটা কত, এই যদি ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে এরিয়াটা কত পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারের মধ্যে দিয়ে কত কারেন্ট পাস করছে, আই কারেন্ট পাস করছে। তাহলে পাই আর স্কোয়ার এরিয়া দিয়ে যদি আই কারেন্ট পাস করে, তাহলে ইউনিট এরিয়া দিয়ে কত কারেন্ট পাস করবে, পাই আর স্কোয়ার, আমি এইখানে করছি পাই আর স্কোয়ার এরিয়া দিয়ে যদি আই কারেন্ট পাস করে, তাহলে ইউনিট এরিয়া দিয়ে কত কারেন্ট পাস করে বলো, আই বাই পাই আর স্কোয়ার কারেন্ট কিন্তু পাস করবে। এই পরিমাণ কারেন্ট পাস করবে কত না ইউনিট এরিয়া দিয়ে। কেন এটা বার করলাম এই কারণের জন্যই, আমাকে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে সেই পয়েন্ট দিয়ে আমি কি করবো, একটা ক্লোজ লুপ কল্পনা করব। ক্লোজ লুপ কল্পনা করা মানে কি, যে লুপটা কল্পনা করব সেই লুপের ভেতর দিয়ে যেন কারেন্ট যায়। আচ্ছা বলো তো এই লুপটা এই গোটা অংশের মধ্যে আই কারেন্ট যাচ্ছে আমরা জানি, কিন্তু এই লুপটার ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে কি আমরা জানি না। এইটাকে আমাদের বার করে নিতে হবে এক্ষেত্রে, যে এই যে লুপটা আমি কনসিডার করলাম এই লুপটার ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমাদের বার করে নিতে হবে। আচ্ছা তোমরা এই মাত্র আমি বলেছি দেখো ইউনিট এরিয়া দিয়ে কত কারেন্ট যায়, আই বাই পাই আর স্কয়ার কারেন্ট যায়। পাইটা ক্যাপিটাল আর স্কয়ার হবে, আমি এটা একটু মুছে দিলাম, এইখানে একটু ছোট্ট করে করি, দেখো পাই আর স্কোয়ার এরিয়া দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই, তাই ইউনিট এরিয়া দিয়ে কত কারেন্ট যাচ্ছে না আই বাই পাই আর স্কোয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছে, না ইউনিট এরিয়া দিয়ে আই বাই পাই আর স্কোয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছে, কি তাই তো? আচ্ছা এখানে যে পয়েন্টটা কনসিডার করেছি, মানে এখানে যে লুপটা কল্পনা করেছি সেই লুপের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আচ্ছা এই লুপটার ব্যাসার্ধ কত নিয়েছি বলো, স্মল আর নিয়েছি, তাহলে এই এরিয়াটা কত বলো, এই এরিয়াটা অবশ্যই কত হবে, পাই স্মল আর স্কোয়ার হবে। এই এরিয়াটা যদি ক্যাপিটাল আর স্কোয়ার হয়, পাই ক্যাপিটাল আর স্কোয়ার হয়, তাহলে ওইটুকুন এরিয়াটা কত হবে, পাই স্মল আর স্কোয়ার। তাহলে ইউনিট এরিয়া দিয়ে যদি আই বাই পাই আর স্কোয়ার কারেন্ট যায়, তাহলে এই পাই আর স্কোয়ার এরিয়া দিয়ে কত কারেন্ট যাবে, পাই আর স্কোয়ার ইন্টু আই বাই পাই আর স্কোয়ার কারেন্ট যাবে। দেখো সেটাই করেছি, সেই কারেন্টটাকে আমরা আই ড্যাশড কারেন্ট বলেছি, অর্থাৎ এর মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করছে সেই কারেন্টটাকে আমরা আই ড্যাশড কারেন্ট বলেছি। আই ড্যাশড ইকুয়াল টু আই বাই পাই আর স্কোয়ার ইন্টু কত লিখেছি, পাই ইন্টু স্মল আর স্কোয়ার লিখেছি। করলে কত দাঁড়াচ্ছে না পাই তো কাটছে, আই ইন্টু স্মল আর স্কোয়ার বাই কত ক্যাপিটাল আর স্কোয়ার দাঁড়াচ্ছে।
তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করছে সেই কারেন্টটা আই ড্যাশড কারেন্ট, সেই আই ড্যাশড কারেন্টে ভ্যালু বার করে নিলাম আই ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ব্যাস যথারীতি এই পয়েন্টে আমি একটা ছোট্ট লাইন এলিমেন্ট নিয়েছি, ডিএল নিয়েছি, বি ভেক্টর দিয়ে কাজ করছে, বি ভেক্টরের দিক আর ডিএল ভেক্টরের দিক একই দিকে আছে, তাহলে বি ডট ডিএল মানে কত, বি ডিএল কস 0 ডিগ্রি, বি ডিএল কস 0 ডিগ্রি মানে শুধু বি ইন্টু ডিএল, দেখো সেটাই আমরা করেছি, বি ডট ডিএল মানে হচ্ছে বি ডিএল কস 0 ডিগ্রি, এটা মানে কত, বি ইন্টু কত ডিএল। তো ক্লোজ ইন্টিগ্রাল বি ইন্টু ডিএল, তো বি তো বাইরে বেরিয়ে যাবে, ক্লোজ ইন্টিগ্রাল যদি ডিএল করি তো আমরা কত টোটাল লেন্থ পাবো, তাহলে এর লেন্থ কত বলো, এর পরিধি মানে কত 2 পাই স্মলার, দেখো বি ইন্টু 2 পাই স্মলার ইকুয়াল টু কত μ0 ইন্টু আই ছিল, কিন্তু আমরা এখানে আই বলতে কোন আই হবে, আই ড্যাশ হবে, ওই এরিয়াটার মধ্যে যে কারেন্ট আছে সেটাকে আমরা লিখবো, তো সেই জন্য আমরা আই ড্যাশ লিখেছি, μ0 ইন্টু আই ড্যাশ মানে আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর বি ভেক্টর ইকুয়াল টু μ0 বাই 4 পাই 2 ক্যাপিটাল আই স্মল আর বাই কত ক্যাপিটাল আর স্কোয়ার আমরা পেয়ে গেছি। তো বি ভেক্টর আমরা পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, অর্থাৎ কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ঠিক কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের অভ্যন্তরে ইনসাইড কোনো একটা পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কি বার করে ফেললাম, কি তাই তো? তাহলে দুটো অ্যাপ্লিকেশন আমরা করলাম। প্রথম অ্যাপ্লিকেশনে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের এক্সটার্নাল কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক বার করলাম, এক্ষেত্রে কোনো একটা কারেন্ট ক্যারিং, ঠিক কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ইনসাইডের কোনো একটা পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কি বার করে ফেললাম। খুব ভালো করে একবার ওভারভিউ করে নাও, ভেরি কুইক। এবার আমরা অ্যাম্পিয়ার সার্কিট লয়ের নেক্সট অ্যাপ্লিকেশন আমরা চলে আসি। তাহলে চলো নেক্সট অ্যাপ্লিকেশনে চলে আসি। নেক্সট অ্যাপ্লিকেশনে হচ্ছে আমরা কি না সলিনয়েডের মধ্যে চুম্বক ক্ষেত্রের রাশিমালা বার করব, অর্থাৎ কোনো একটা সলিনয়েডের মধ্যে অ্যাম্পিয়ার্স লয়ের সাহায্যে কোনো একটা সলিনয়েডের মধ্যে চুম্বক ক্ষেত্রের রাশিমালা বার করব। কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ সলিনয়েড, সলিনয়েড কি এটা আমাদের কিন্তু আগে জেনে নিতে হবে। তাহলে চলো সলিনয়েড কি দেখে নিই। সলিনয়েড কিছুই নয়, বলছি একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি এমনভাবে একটি চোঙের গায়ে জড়ানো হয় যাতে প্রতিটি বৃত্তাকার পাকই চোঙের অক্ষের অভিলম্বে থাকে, তাহলে ওই কুণ্ডলীটিকে সলিনয়েড বলা হয়। তাহলে কি, ধরো এটা একটা তোমার চোঙাকৃতির জিনিস, এর চতুর্দিকে আমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে এইভাবে জড়াচ্ছি, কি তাই তো? জড়ানোর পর এই যে জড়ালাম, এমনভাবে জড়ালাম, এর যে এক একটা টার্ন, এই যে একটা গোল পাক নিলাম, এই পাকটা ধরো এই একটা গোল পাক নিলাম, এই চোঙটার অক্ষ কোনটা, এটা এই অক্ষটা আর এই গোল পাকটা, এই যে গোল পাকটা, এই গোল পাকের এই যে এরিয়াটা, এই এরিয়াটার যেন লম্ব দিক বরাবর এই চোঙের অক্ষটা থাকে। তার মানে এমনভাবে পাকটা আমরা নেবো, পাকটা কিন্তু ব্যাকাটারা করে নিলে হবে না, এমনভাবে পাকটা দেবো এই পাকের যে এরিয়াটা, এই যে পাকটা নিচ্ছে যে এরিয়াটা, এই এরিয়াটার সঙ্গে যেন এই চোঙের অক্ষটা যেন কীভাবে থাকে, লম্বভাবে থাকে। একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি এমনভাবে চোঙের গায়ে জড়ানো হয় যাতে প্রতিটি বৃত্তাকার পাখি চোঙের অক্ষের অভিলম্বে কিন্তু কি থাকে, তাহলে এই এই তারটাকে পাকানোর পর যদি চোঙটাকে বার করে নেওয়া হয়, যে কুণ্ডলীটি তৈরি হয় সেই কুণ্ডলীটাকেই আমরা কি বলছি, সলিনয়েড কিন্তু বলছি। দেখো এখানে দেখানো হয়েছে, ছবিতে দেখানো হয়েছে, সাধারণত সলিনয়েড তৈরি করার পর ভিতরের চোঙটিকে কিন্তু কি সরিয়ে ফেলা হয়, কোনো পরিবাহী ওপরে অন্তরিত পদার্থের প্রলেপ লাগিয়েও কিন্তু অন্তরিত পরিবাহী কিন্তু তৈরি করা হয়, কি তাই তো? অর্থাৎ চোঙটাকে যেটা বললাম, চোঙটাকে সরিয়ে নিলে শুধু যে কুণ্ডলীটা পড়ে থাকে সেই শুধু কুণ্ডলীটাকেই আমরা কি বলছি, সলিনয়েড বলছি। তাই প্রশ্ন হচ্ছে এরকম সলিনয়েড তৈরি করার উদ্দেশ্য কি, এরকম কুণ্ডলী তৈরি করে কি লাভ হলো, কুণ্ডলী তৈরি করে কি লাভ হলো সেটা আমরা এখনই দেখব। আগে দেখে নিই এই কুণ্ডলীর মধ্যে যদি কারেন্ট পাঠাই তাহলে এর চতুর্দিকে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, চুম্বক বলরেখা যেগুলো উৎপন্ন হবে সেগুলো কেমনভাবে উৎপন্ন হয়। তাহলে বুঝতেই পারছো, দেখো দেখানো হয়েছে যে কারেন্ট এদিক থেকে ক্রমশ কি হচ্ছে, এদিকে বড় যাচ্ছে। তাহলে তুমি যে কোনো একটা কুণ্ডলী ধরো, এই কুণ্ডলীটাই তুমি ধরো এই কুণ্ডলীটার ভেতর দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, কি তাই তো? একটা কুণ্ডলী, অনেকগুলো কুণ্ডলী আছে, কারণ তোমরা পাক করেছো, তো পাক করা ফলে অনেকগুলো কুণ্ডলী মিলে গোটা কুণ্ডলীটাকে আমরা সলিনয়েড বলছি। তো যে কোনো একটা কুণ্ডলী ধরো, তাহলে এই কুণ্ডলীটা ধরো, তাহলে এই কুণ্ডলীর মধ্যে ধরো কারেন্ট এইভাবে ঘুরছে, আমি যেভাবে আঙুলটা ঘোরাচ্ছি সেইভাবে ধরো কারেন্ট ঘুরছে, তার মানে এই ওয়্যার দিয়ে কারেন্ট ওপর দিকে উঠছে, তার মানে এই ধরে উঠছে, মানে এদিকে লাইন্স অফ ফোর্স যদি আমি গ্রিপ রুল অ্যাপ্লাই করি, তাহলে লাইন্স অফ ফোর্স এদিক দিয়ে ঢুকছে, ঢুকে এদিক দিয়ে কি বেরোচ্ছে, আর এদিক দিয়ে কারেন্ট এখন নামছে, এখানেও যদি গ্রিপ রুল অ্যাপ্লাই করি তাহলে এদিক দিয়েও লাইন্স অফ ফোর্স ঢুকছে, এদিক দিয়ে কিন্তু কি বেরিয়ে যাচ্ছে।
তার মানে কারেন্ট যদি আমার এই লুপটার মধ্যে কারেন্ট যদি আমার এইভাবে যায়, তাহলে তুমি বুঝতে পারছো সমস্ত লাইন্স অফ ফোর্সগুলো এদিক দিয়ে এসে ঢুকছে, এদিক দিয়ে এসে ঢুকছে, এদিক দিয়ে কিন্তু কি বেরিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরাই বলো, লাইন্স অফ ফোর্স কোন পোলে এসে ঢোকে না সাউথ পোলে এসে ঢোকে, কোন পোল দিয়ে বেরোয় না নর্থ পোল দিয়ে বেরোয়। তার মানে যেহেতু এদিক দিয়ে ঢুকছে, তার মানে এদিকটা কোন দিক হয়ে যাচ্ছে সাউথ দিক, এদিকটা কোন দিক হয়ে যাচ্ছে নর্থ দিক। অর্থাৎ এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে, সার্কুলার কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস করার জন্য যে ম্যাগনেটটা তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটটা সাউথ পোল কিন্তু এদিকে হচ্ছে, নর্থ পোল কিন্তু কি এদিকে হচ্ছে। দেখো এদিক দিয়ে দেখানো হয়েছে সমস্ত লাইন্স অফ ফোর্সগুলো কি ঢুকছে, তার মানে এদিকে কোন পোল তৈরি হয়েছে বলো, সাউথ পোল তৈরি হয়েছে, এদিক দিয়ে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে, এদিকে কিন্তু কি নর্থ পোল তৈরি হয়েছে। এবার মজাটা দেখো এই ওয়্যারটার মধ্য দিয়ে এই লাইন্স অফ, এখানেও ধরো 4টে লাইন্স অফ ফোর্স, এখানেও 4টে লাইন্স অফ ফোর্স, এই 4টে লাইন্স অফ ফোর্স আর এই 4টে লাইন্স অফ ফোর্স মিলে এখানে কতগুলো লাইন্স অফ ফোর্স হয়ে গেছে, 8টা লাইন্স অফ ফোর্স হয়ে গেছে। আবার এই লাইন্স অফ ফোর্সগুলো আছে যেগুলো অনেক দূরে দূরে আছে বলে এদিকে আর দেখানো হয়নি। তাহলে দেখো এইটুকুন ছোট্ট অংশের মধ্যে কত লাইন্স অফ ফোর্স কত ন্যারোলি স্পেসড হয়ে কিন্তু গেছে, অর্থাৎ খুব ক্ষুদ্র জায়গার মধ্যে কত বিপুল সংখ্যক ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কিন্তু পাস করেছে। কিন্তু দেখো এদিককার যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পরস্পর থেকে কত কত দূরে আছে, এবং এদিকে যদি তুমি আরও দাও আরও কিন্তু কি ক্রমশ কিন্তু কি দূরে চলে যাবে। ফলে দেখা যাবে এই সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স থাকলেও এদের মানটা এতটাই কম যেটাকে আমরা কি নগণ্য হিসাবে ধরতে পারি, বা বি এর ভ্যালু সেক্ষেত্রে আমরা জিরো কিন্তু কি ধরতে পারি। কিন্তু এইটুকুন অংশে দেখো খুব বিপুল সংখ্যক চৌম্বক বলরেখা খুব অল্প জায়গার মধ্যে পাস করেছে। শুধু পাসই করেনি, লাইন্স অফ ফোর্সগুলোর নেচার দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা লাইন্স অফ ফোর্স পরস্পরের সঙ্গে কি সমান্তরালভাবে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ লাইন্স অফ ফোর্সগুলোর প্রত্যেকে সমান্তরালভাবে অবস্থান করার জন্য এখানে কেমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে ভেতরটায় না সুষম চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে। এবং যেহেতু লাইন্স অফ ফোর্সের নাম্বার ডেন্সিটি বা সংখ্যা ঘনত্ব, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে থাকা চৌম্বক বলরেখার সংখ্যাটা এখানে অত্যন্ত বেশি, সেই কারণের জন্য এই ভেতরের অংশে কিন্তু কি খুব উচ্চ মানের চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে সলিনয়েড তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে সলিনয়েডের ভেতরে খুব উচ্চ মানের চুম্বক ক্ষেত্র তৈরি করা যায়, এবং সেই চুম্বক ক্ষেত্রটা কেমন ধরনের চুম্বক ক্ষেত্র হয় না সুষম চুম্বক ক্ষেত্র হয়। অর্থাৎ সলিনয়েড তৈরি করার মূল উদ্দেশ্য হলো এটাই যে খুব ক্ষুদ্র রিজিয়নের মধ্যে, খুব অল্প এরিয়ার মধ্যে, খুব অল্প অংশের মধ্যে বিপুল পরিমাণ চুম্বক ক্ষেত্র কেমন না সুষম চুম্বক ক্ষেত্র কিন্তু কি তৈরি করা যায়। কিন্তু সলিনয়েডে কিন্তু আদার সাইডেও কিন্তু চুম্বক ক্ষেত্র কিন্তু আছে, কিন্তু এই লাইন্স অফ ফোর্সগুলো পরস্পর থেকে অনেকটা দূরে দূরে আছে, এবং এক্ষেত্রে লাইন্স অফ ফোর্সগুলো এতটাই দূরে দূরে আছে এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকলেও সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু টেন্স টু জিরো হয়ে গেছে, অর্থাৎ প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছে। ফলে এই অংশগুলোতে চুম্বক ক্ষেত্র থাকলেও আমরা সেইখানে চুম্বক ক্ষেত্রগুলোকে আমরা এর তুলনায় আমরা কি নগণ্য কিন্তু কি ধরতে পারি কি, তাই তো? তাহলে আমরা সলিনয়েড কি করে তৈরি করতে হয় বুঝলাম, এবং সলিনয়েডের ভেতরে লাইন্স অফ ফোর্স কেমন হয় দেখলাম, এবং সেখান থেকে বুঝে নিলাম যে সলিনয়েড তৈরি করার মূল উদ্দেশ্য আমাদের কি কি। দেখো if a long insulated conducting wire is wound tightly over the surface of a solid cylinder so that every circular turn is perpendicular to the axis of the cylinder. The most important point this, কারণ এই যে তুমি টার্নগুলো নিচ্ছ, এখানে যে সার্কুলার টার্ন নিচ্ছ, এই সার্কুলার টার্নের যে এরিয়া, সেই এরিয়ার সঙ্গে এই অ্যাক্সিস কিন্তু কি থাকবে যেন পারপেন্ডিকুলার ভাবে থাকে, এমনভাবেই তোমাকে উন্ড ওভার করতে হবে। দেন দিস কয়েল ইজ কল্ড সলিনয়েড অ্যাকর্ডিং টু ফিগার দ্য অ্যাক্সিস অফ সলিনয়েড। দ্য অ্যাক্সিস অফ দ্য সলিনয়েড ইজ দ্য অ্যাক্সিস। ওই অ্যাক্সিসটা কিন্তু কি না সব সময়ের জন্য এই সলিনয়েডের যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটা কিন্তু এই যে টার্নগুলো নিচ্ছি, এই যে টার্নগুলো নিচ্ছি, এই যে টার্নগুলো নিচ্ছি, এই এরিয়াটার সঙ্গে যেন কি থাকে না পারপেন্ডিকুলার ভাবে থাকে, লম্বভাবে কিন্তু কি থাকে কি, তাই তো? সলিনয়েডের বলরেখার বৈশিষ্ট্য তীব্র এবং সুষম চুম্বক ক্ষেত্র। তোমাদের তো আমি এইমাত্র বললাম যে যেহেতু পরস্পরের সঙ্গে সমান্তরাল হচ্ছে এখানে এবং ইকুইস্পেসড হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য এখানে কিন্তু সুষম চুম্বক ক্ষেত্র কিন্তু উৎপন্ন হচ্ছে, এবং এর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের নাম্বার ডেন্সিটি বা সংখ্যা ঘনত্ব মানে কি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত চুম্বক বলরেখার সংখ্যাকে আমরা সংখ্যা ঘনত্ব বা নাম্বার ডেন্সিটি বলে থাকি। সেই নাম্বার ডেন্সিটি অত্যন্ত বেশি হয়ে যাওয়ার কারণের জন্য উচ্চ মানের কিন্তু চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। দেখো সেটাই বলা হয়েছে যে সলিনয়েডের ভিতরের অংশে চুম্বক বলরেখার সংখ্যা খুব বেশি, অর্থাৎ ওই অংশে চুম্বক ক্ষেত্র খুব তীব্র, এবং বাইরের অংশের চুম্বক ক্ষেত্রকে তীব্র চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে খুব নগণ্য ধরা হয়। এখানেও চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, কিন্তু এর সাপেক্ষে এগুলো এতটাই কম যেগুলোকে এর রেসপেক্ট এগুলোকে কি জিরো আমরা ধরতে পারি।
তীব্র সাপেক্ষে খুব নগণ্য ধরে নেওয়া চলে। এছাড়া ভিতরের অংশে বলরেখাগুলি সলিনয়েডের অক্ষের সঙ্গে সমান্তরালভাবে থাকে। সুতরাং সংক্ষেপে বলা যায় যে সলিনয়েডের অক্ষ বরাবর একটি তীব্র প্রায় সুষম চুম্বক ক্ষেত্র কি তৈরি হচ্ছে, যেটা আমি এইমাত্র তোমাদের বললাম যে সলিনয়েড তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে খুব ক্ষুদ্র রিজিয়নের মধ্যে খুব লার্জ কি না ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম তীব্র চুম্বক ক্ষেত্র কিন্তু কি উৎপন্ন করা। তো আমরা অ্যাম্পিয়ার্স লয়ের সাহায্যে দেখব এইরকম একটা সলিনয়েডের মধ্যে কারেন্ট পাঠিয়ে এর ভেতরে যে আমরা বলছি যে তীব্র সুষম চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, সেই তীব্র সুষম চুম্বক ক্ষেত্রের রাশিমালাটা আমরা কিন্তু কি বার করব উইথ দ্য হেল্প অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল। তাহলে চলে আসি আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের সাহায্যে প্রমাণে চলে আসি। দেখো একটি দীর্ঘ আদর্শ রিজু সলিনয়েডের চুম্বক ক্ষেত্র যেমনটা আমরা এই মাত্র দেখলাম যে সলিনয়েডের গঠন দেখলাম, সেরকমই একটা সলিনয়েড দেখানো হয়েছে। এই একটা ব্যাটারির সাহায্যে কারেন্ট পাঠানো হচ্ছে। দেখো এই একটা সলিনয়েড, এই সলিনয়েডের মধ্যে কারেন্ট পাঠানো হচ্ছে, এই কারেন্ট এখানে এসে চলে আসছে। তাহলে এর জন্য এর ভেতরে কোনো একটা পয়েন্ট ধরো সাপোজ এই পয়েন্টটাতেই তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যাবে, এখানেও তাই 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 যাবে। কেন না ভেতরে যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হয় সেই চুম্বক ক্ষেত্রটা কি হয় সুষম চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তাহলে প্রত্যেকটা পয়েন্টের চুম্বক ক্ষেত্রের মান এবং দিক কি থাকবে একই থাকবে। তাহলে যে কোনো একটা পয়েন্ট আমরা বার করলেই ওই সলিনয়েডের ভেতরে প্রত্যেকটা অংশের চুম্বক ক্ষেত্র আমরা কি পেয়ে যাব। আর এইটা বার করার জন্য আমি ঠিক যেমনটা বলেছিলাম অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করার সময় আমাদের কি মনে রাখতে হবে, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব সেই পয়েন্টে আমরা একটা ক্লোজ পাথ বা ক্লোজ লুপ কল্পনা করব। এমনভাবে কল্পনা করব সেই ক্লোজ পাথ বা ক্লোজ লুপ যেন কারেন্টকে কী করে রাখে না এনক্লোজ করে রাখে, আবদ্ধ করে রাখে। দেখো এখানে আমরা এইরকম একটা চারচৌকো কিন্তু একটা ক্লোজ পাথ কল্পনা করেছি, যার কিছুটা অংশ বাইরে আছে, কিছুটা অংশ ভেতরে আছে। ফলে দেখো প্রত্যেকটা ওয়্যার দেখো ধরো এই যদি চারচৌকো বক্সটা হয়, এই যদি সলিনয়েডের এই ওয়্যারগুলো যদি হয়, প্রত্যেকটা ওয়্যার দেখো এই বক্সটার ভেতর দিয়ে কিন্তু কি করেছে পাস করেছে, কি তাই তো? তাহলে এমনভাবে আমরা এই পাথটা ক্লোজ পাথটা কল্পনা করেছি, তার ক্লোজ পাথের ভেতর দিয়ে কিন্তু কি করেছে সলিনয়েডের তারগুলো কিন্তু কি গেছে। তাহলে এই ক্লোজ পাথ বরাবর টোটাল ক্লোজ পাথ বরাবর আমরা কি নেবো না বি ভেক্টরের লাইন ইন্টিগ্রাল নেবো, সেটাকে মিউ জিরো আয়ের সঙ্গে কি করে দেবো সমান করে দেবো, কারণ এটাই ছিল আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের ম্যাথামেটিক্যাল ফর্ম। তাহলে দেখো সেটাই করেছি আমরা, বি ডট ডিএল বার করেছি। বি ডট ডিএল কি নিয়েছি না এ বি সি ডি। দেখো এ বি সি ডি এটাই কি ক্লোজ পাথ ছিল। এই পাথ বরাবর আমরা কি নেবো না বি ভেক্টরের লাইন ইন্টিগ্রাল নেবো, সেটা কার সঙ্গে সমান করে দেবো, এটা মিউ জিরো আয়ের সঙ্গে সমান হবে। তাহলে আগে এটা করে কত দাঁড়াচ্ছে আমরা দেখে নিই। আচ্ছা বলো বি ভেক্টর কোন দিকে যাচ্ছে, এক্ষেত্রে ভেতর দিকে ধরো এদিকে যাচ্ছে, হয়েছে এদিক বরাবর বি ভেক্টর আছে। তাহলে বি ভেক্টরের দিকে আমরা ছোট্ট লাইন এলিমেন্ট নিয়েছি ডিএল। তাহলে ডিএল এর দিক আর বি ভেক্টরের দিকের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে যদি আমি এখান থেকে এইটুকুনটা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত লিখবো এ টু বি বি ডট ডিএল আমরা লিখবো। অর্থাৎ এ বি সি ডি এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি বলো, এ টু বি বি টু সি সি টু ডি ডি টু এ। দেখো ইন্টিগ্রেশন এ টু বি বি ডট ডিএল, বি টু সি বি ডট ডিএল, সি টু ডি বি ডট ডিএল এবং ডি টু এ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো এন আই। কেন এন আই লিখলাম, কারণ এই যে ক্লোজ লুপটা আমি কল্পনা করে ক্লোজ পাথটা আমি কল্পনা করেছি তার মধ্যে কতগুলো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গেছে না এন খানা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গেছে, সেই জন্য আয়ের জায়গায় আমরা কত লিখেছি না মিউ জিরো এন আই লিখেছি। এবার দেখো ইন্টিগ্রেশন বি এ টু বি বি ডট ডিএল কত হবে বলো, বি ভেক্টর আর ডিএল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 ডিগ্রি। তার মানে বি ডিএল কস 0 ডিগ্রি, এ টু বি ইন্টিগ্রেশন এ টু বি বি ডিএল কস 0 ডিগ্রি, কস 0 ভ্যালু কত 1। তাহলে বিটা বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন এ টু বি কত ডিএল, তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে কত এল। এই লেন্থটাকে যদি আমি এল ধরে নিই, এই লেন্থটাকে যদি আমরা এল ধরে নিই তাহলে আমরা এটা কত পাচ্ছি না বি ইন্টু এল পাচ্ছি। এবার তোরা এইখানে আচ্ছা বলো বি ভেক্টর যদি এই দিকে কাজ করে, এখানেও বি ভেক্টর কোন দিকে কাজ করবে বলো, এই দিকে কাজ করবে। কিন্তু ডিএল এখানে কোন দিকে কাজ করছে, ডিএল এই ছোট্ট একটা ডিএল নিয়েছি, ডিএল ভেক্টর কোন দিকে কাজ করছে বলো, উপর দিয়ে কাজ করছে। তাহলে বি ভেক্টর দিয়ে কাজ করছে, ডিএল ভেক্টর দিয়ে কাজ করছে। তাহলে এর যখন ইন্টিগ্রেশন নেবো বি টু সি এই যে বি টু সি বি ডট ডিএল যখন করবো তখন কি করবো না বি ডিএল কস 90 ডিগ্রি লিখবো, কারণ এই বি ভেক্টর আর এই ডিএল ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো 90 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে যখন বি টু সি এই ইন্টিগ্রেশনটা যখন করবো বি টু ক্লোজ ইন্টিগ্রেশন বি টু সি বি ডিএল কস 90 ভ্যালু কত 0। তার মানে ইন্টিগ্রেশন বি টু সি বি ডট ডিএল এর ভ্যালুটা টেন্স টু কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। এবার ধরো এখানে চলে আসি,
এখানে বি ভেক্টর কাজ করছে কোন দিকে, এই দিকে যদি বি ভেক্টর কাজ করে এখানেও কত বি ভেক্টর ধরো এই দিকে কাজ করছে, বি ভেক্টরটা এই দিকে কাজ করছে, আর তুমি ডিএলটা এখান থেকে এই দিকে নিচ্ছ কি ডিএল ভেক্টর নিচ্ছ। তাহলে বি ভেক্টর এবং ডিএল ভেক্টর পরস্পরের কোন দিকে আছে, বিপরীত অভিমুখে আছে, তার মানে পরস্পরের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে বলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তুমি বি ভেক্টরের দিকে নিচ্ছ মানে সবসময় বি ভেক্টর কোন থেকে এদিকে আছে, এখানেও এদিকে আছে, এই পয়েন্টে যদি দেখো এখানেও এদিকে আছে, এখানেও কি এদিকে আছে, কিন্তু তুমি ডিএল ভেক্টর যখন কাউন্ট করছো যেদিক থেকে কাউন্ট করছো সেই দিক থেকে তোমার ডাইরেকশন নিতে যেতে হবে। এ টু বি কাউন্ট করছো মানে এদিক থেকে এদিকে, বি টু সি কাউন্ট করছো মানে ডিএল ভেক্টর এদিকে, সি টু ডি কাউন্ট করছো মানে ডিএল ভেক্টর কি এদিকে। তাহলে বি ভেক্টর দিকে ডিএল ভেক্টর এদিকে, তাহলে বি ডি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি না 180 ডিগ্রি। তাহলে আমরা যদি সি টু ডি বি ডট ডিএল করি তাহলে কত লিখবো, সি টু ডি বি ডিএল কস 180 ডিগ্রি। কিন্তু ঘটনা হচ্ছে এটাই, তোমাদের এই মাত্র আমি বলেছি যে এর ভেতরে চুম্বক ক্ষেত্রের তুলনায় বাইরে কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মানকে আমরা কি ধরে নেবো, নগণ্য ধরে নেবো, 0 ধরে নেবো। অর্থাৎ এই পয়েন্টে বি এর ভ্যালু আমরা কত ধরে নেবো, 0 ধরে নেবো। তাহলে এখানে বি ডিএল কস 180 ডিগ্রি হলেও যেহেতু বি এর ভ্যালু শূন্য হয়ে যাচ্ছে, কেন শূন্য হয়ে যাচ্ছে, ঠিক শূন্য কিন্তু এখানে নয়, এর ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়েছে তার তুলনায় এই পয়েন্টে বি এর ভ্যালু এতটাই কম যে সেক্ষেত্রে এই পয়েন্টে বি এর ভ্যালুকে আমরা কি 0 ধরছি। তাহলে বি যদি 0 হয়ে যায় তাহলে বি ডট ডিএল সি টু ডি বি ডট ডিএল এই ইন্টিগ্রেশনটাও কত হয়ে যাবে না 0ই কিন্তু হয়ে যাবে। এবার ডি টু এ বলো, বি ভেক্টর কোন দিকে কাজ করছে, এই দিকে তোমার বি ভেক্টর কাজ করছে, ডিএল ভেক্টর কোন দিকে কাজ করছে, ডিএল ভেক্টর আমার নিচের দিকে কাজ করছে, এটা হচ্ছে ডিএল ভেক্টর কাজ করছে। তাহলে বি ভেক্টর এবং ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত না 90 ডিগ্রি। তাহলে এখানে কত হবে, ডি টু এ বি ডট ডিএল কস 9, বি ডট ডিএল আছে তার মানে বি ডিএল কস 90 ডিগ্রি, কস 90 ভ্যালু যেহেতু 0 তার মানে এই ইন্টিগ্রেশনটারও ভ্যালু কত টেন্স টু 0। তার মানে কত পড়ে থাকছে, শুধু এ টু বি বি ডট ডিএল মানে বিএল পড়ে থাকছে ইকুয়াল টু কত মিউ 0 এনআই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো সেটাই করেছি, বি ক্যাপিটাল এল ইকুয়াল টু মিউ 0 এনআই। তাহলে বি ইকুয়াল টু কত হবে, মিউ 0 এনআই বাই কত এল। তাহলে এর মধ্যে কতগুলো কুণ্ডলী আছে বলো, এন খানা কুণ্ডলী ছিল, লেন্থটা কত নিয়েছিলাম, এইটুকুনটার লেন্থ কত নিয়েছিলাম বলো, এল নিয়েছিলাম। তাহলে এন বাই এল এটাকে আমরা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করছি, স্মল এন দিয়ে প্রকাশ করছি। তার মানে কি না একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এল এইটুকু অংশ দৈর্ঘ্যটাকে আমরা এল নিয়েছিলাম, তার মধ্যে এন খানা পাক নিয়েছিলাম, তাহলে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা ছিল এন, তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে, এন বাই কত এল হয়ে যাবে। তাহলে বি ইকুয়াল টু মিউ 0 এন বাই এল ইন্টু আই, এটাকে আমরা স্মল এন বলছি। তাহলে বি ইকুয়াল টু মিউ 0 স্মল এন ইন্টু কি আই আমরা কি পেয়ে গেলাম। এটি হয়ে গেল কোনো সলিনয়েডের মধ্যে তীব্র যে সুষম চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় তার কি রাশিমালা। আশা করি আমি তোমাদের অ্যাম্পিয়ার্স লয়ের সাহায্যে কোনো সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের রাশিমালা কীভাবে নির্ণয় করতে হয় বোঝাতে পেরেছি। চলে আসবো নেক্সট আরেকটি অ্যাপ্লিকেশনে। এবার চলে আসবো আমাদের টরয়েড। টরয়েড কী জিনিস, দেখো টরয়েড আর সলিনয়েড একই জিনিস, শুধু সলিনয়েডের দুটো প্রান্ত থাকে, টরয়েডের ওই দুটো প্রান্ত যুক্ত থাকে। অর্থাৎ একটা সলিনয়েড ধরো এরকম যদি কুণ্ডলী হয়, এই সলিনয়েডকে দু প্রান্তকে টেনে এরম গোল পাখি যদি জুড়ে দাও তাহলে ওটা কি টরয়েড হয়ে যাবে। এই কারণে টরয়েডকে কি বলা হয়, এন্ডলেস সলিনয়েড। সলিনয়েডের দুটো যেমন টার্মিনাল বা এন্ড থাকে, কিন্তু টরয়েডের মধ্যে কিন্তু কোনো টার্মিনাল বা এন্ড থাকে না, দুটো টার্মিনাল যুক্ত হয়ে থাকে। সেই রকম যেহেতু কোনো টার্মিনাল থাকে না সেই জন্য টরয়েডকে আমরা কি বলি, এন্ডলেস সলিনয়েড। তাহলে দেখো কি বলেছে, বলছে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি এমনভাবে একটি বৃত্তাকার অক্ষ বিশিষ্ট সুষম প্রস্থচ্ছেদের বলয়ের গায়ে জড়ানো হয়। দেখো বৃত্তাকার অক্ষ বিশিষ্ট সুষম প্রস্থচ্ছেদের এটা কি বলয়, এই বলয়ের গায়ে যদি জড়ানো হয় যাতে প্রতিটি পাকই বলয়ের অক্ষের অবিলম্বে থাকে। ধরো এইখানে এই বলয়টার অক্ষ কোন দিকে, এইটা এখানে অক্ষ এদিকে, তাহলে এই ধরো পাক আছে, পাকটার যে এরিয়া সেই এরিয়ার সঙ্গে অক্ষটা কি আছে, লম্বভাবে আছে, সবসময় কিন্তু লম্বভাবে থাকতে হবে। ধরো এইখানে ধরো এখানে অক্ষটা কোন এরকম অক্ষ, তাহলে এখানে যে পাকটা আছে সেই পাকটার এরিয়াটা কোনটা, এইটা, তাহলে এই এরিয়ার সঙ্গে লাইনটা কি আছে, লম্বভাবে আছে। ধরো এইখানে ধরো যদি দেখো এইখানে ধরো এখানে অক্ষটা কোনটা, এইটা হচ্ছে অক্ষ, তাহলে এখানে যে নিয়েছো পাকটা নিয়েছো সেই পাকের সঙ্গে দেখো এরিয়ার সঙ্গে এটা কি লম্বভাবে থাকে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রতিটি পাকই বলয়ের অক্ষের অবিলম্বে থাকে, তাহলে ওই কুণ্ডলীটাকে আমরা কি বলছি না টরয়েড কিন্তু বলছি। একটি টরয়েড আসলে বিশেষ আকারের একটি সলিনয়েড, যেটা আমি এইমাত্র বললাম। একটি রিজু সলিনয়েডের মধ্যস্থিত চোঙের দুই প্রান্ত থাকে, কিন্তু একটি টরয়েডের মধ্যস্থিত বলয়ের কিন্তু কোনো প্রান্ত থাকে না। বুঝতে পারছো, কোনো প্রান্ত নেই। আর এই কারণের জন্য টরয়েডের কে আমরা কি বলি, প্রান্তহীন সলিনয়েড, বাকি এন্ডলেস সলিনয়েড কিন্তু কি
বলা হয়ে থাকে। দ্যাট মিনস আ টরয়েড ইজ আ লং ইনসুলেটেড কন্ডাক্টিং ওয়্যার wound on a dome shaped core having a circular axis and uniform cross section so that each turn is normal to the axis. A toroid is nothing but the solenoid bent to close on itself. A long straight solenoid has two definite ends, but a toroid is an endless solenoid. কি তাই তো, যেটা আমি এইমাত্র বললাম। তাহলে আমরা টরয়েড কি জিনিস জানলাম, মোদ্দা কথা সলিনয়েড যেহেতু জেনে ফেলেছি, টরয়েডটা বোঝাটা কিন্তু কোনো ম্যাটারই নয়। সলিনয়েডের দুটো প্রান্তকে যুক্ত করে দিলেই কোনো এন্ড থাকবে না, সেই জিনিসটাকে আমরা কি বলছি, এন্ডলেস সলিনয়েড বলছি। এইবার আমরা চলে আসবো সলিনয়েডের ভেতরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা আমরা বার করবো উইথ দ্য হেল্প অফ অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। অ্যাম্পিয়ারের চক্রাকার সূত্রের সাহায্যে কোনো টরয়েডের অভ্যন্তরে আমরা চুম্বক ক্ষেত্রের রাশিমালা বার করব। দেখো এখান দিয়ে ধরো কারেন্ট গেছে, এই কারেন্ট গেছে এইভাবে কারেন্ট গিয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে নেমেছে। তাহলে আমি কি করলাম না, এর ভেতর দিয়ে আমি একটা ক্লোজ লুপ কল্পনা করলাম, ক্লোজ পাথ কল্পনা করলাম। কেন ভেতর দিয়ে কল্পনা করলাম? যদি ভেতর দিয়ে কল্পনা না করি তাহলে এই যে ওয়্যারটা গেছে, দেখো এই পাথটা এমনভাবে কল্পনা করেছি যে এই ওয়্যারটা কিন্তু কি করেছে, প্রত্যেকটা পাথকে কিন্তু এনক্লোজ করে রেখেছে। দেখো এই ওয়্যারটা কল্পনা করেছে, এই ওয়্যারের ভেতর দিয়ে কিন্তু পাথটা কিন্তু বাইরে আসছে, কি তাই তো? তাহলে আমি বলেছি অ্যাম্পিয়ার সার্কুলার বলেছি, এমনভাবে আমরা বদ্ধ পথ কল্পনা করব যেন বদ্ধ পথের ভেতরে যেন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা থাকে, বা ভেতর দিয়ে যেন কারেন্টটা যেন পাস করে। দেখো এই পাথটাকে আমরা এমনভাবে নিয়েছি, ঠিক এর ভেতর দিয়ে, দেখো এই ভেতর দিয়ে কিন্তু ওয়্যারটা কিন্তু আসছে, মানে কারেন্টটাও কিন্তু কি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই পাথটার ভেতর দিক দিয়ে কিন্তু কি বাইরে কিন্তু কি আসছে, কি তাই তো? কত রেডিয়াসের নিয়েছি বলো, আর রেডিয়াসের নিয়েছি, ঠিক যেমনটা এখানে ছোট্ট একটা ডিএল নিয়েছি। ডিএল যদি কাজ করছে, বিও সে দিয়ে কাজ করছে, বি ডট ডিএল ইকুয়াল টু কত হবে, বি ডিএল কস 0 ডিগ্রি মানে কত, বি ডিএল হবে। ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে কত লিখবো বলো, এল মানে কত, এই যে পাথটা নিয়েছি এর কি পরিধি মানে কত 2 পাই আর, দেখো সেটাই করেছি। বি ডট ডিএল মানে বি ডিএল কস 0 ডিগ্রি মানে বি ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে কি টোটাল সারকামফারেন্স বা টোটাল পরিধি মানে কত 2 পাই আর, বি ইন্টু 2 পাই আর। এই কত কারেন্টকে এনক্লোজ করে রেখেছে, যদি এন খানা কুণ্ডলী থাকে তাহলে মিউ 0 এনআইকে এনক্লোজ করে রেখেছে, তাহলে বি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু কত, মিউ 0 এনআই। তো বি ইকুয়াল টু মিউ 0 এন বাই 2 পাই আর ইন্টু কত আই। আচ্ছা বলো তো এর মধ্যে কতগুলো পাক আছে বলো, এন খানা পাক আছে, আর এই পথটার লেন্থ কত বল 2 পাই আর, তাহলে এন বাই 2 পাই আর এই টার্মটা অ্যাকচুয়ালি কোন জিনিসকে আইডেন্টিফাই করছে না, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এই যে আমি যে পাথটা কল্পনা করেছি তার লেন্থ হচ্ছে 2 পাই আর আমার এই পাথের ভেতর দিয়ে কতগুলো টার্ন গেছে এইভাবে না, এন খানা টার্ন গেছে। তাহলে আমি যে পাথটা কল্পনা করেছি সেই পাথটার একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত, ক্যাপিটাল এন বাই কত 2 পাই আর। এক্ষেত্রে এই ক্যাপিটাল এন বাই 2 পাই আরকে আমরা স্মল এন বলছি। তো এক্ষেত্রেও বি ইকুয়াল টু মিউ 0 এন আই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সলিনয়েডের ক্ষেত্রেও এনটা কি ছিল না, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এখানেও কিন্তু এই স্মল এনটা কি আছে না, নাম্বার অফ টার্নস পার কি ইউনিট লেন্থ। ওখানে ইউনিট লেন্থটা ওখানে লেন্থটা কত নিয়েছিলাম, ক্যাপিটাল লেন্থ নিয়েছিলাম, এখানে সেই লেন্থটাই কত হয়ে গেছে না 2 পাই আর হয়ে গেছে। ওখানে ক্যাপিটাল এনকে ক্যাপিটাল এল দিয়ে ভাগ করে স্মল এন লিখেছিলাম, এখানে ক্যাপিটাল এনকে 2 পাই আর দিয়ে ভাগ করে সেটাকে আমরা লিখেছি স্মল এন লিখেছি। তাহলে ব্যাপারটা কিন্তু একই। ও ক্ষেত্রেও সলিনয়েডের ক্ষেত্রেও কিন্তু বি ইকুয়াল টু মিউ 0 এনআই বেরিয়েছিল, যেখানে মিউ 0 এনের জায়গায় কত লিখেছিলাম, ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন লিখেছিলাম। এখানেও কিন্তু বি ইকুয়াল টু মিউ 0 এনআই বেরিয়েছে, কিন্তু এখানে স্মল এনের জায়গা থেকে ক্যাপিটাল এন বাই 2 পাই আর করছি। কিন্তু যদিও দুটো ক্ষেত্রেই ঘটনাটা কিন্তু এক। আগের ক্ষেত্রেও স্মল এনটা কি ছিল, টার্ন পার ইউনিট লেন্থ, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, এখানেও কিন্তু নাম্বার অফ টার্নস পার কি ইউনিট লেন্থে কিন্তু কি আছে, কি তাই তো? তাহলে আমরা অ্যাম্পিয়ার সার্কুইটাল লয়ের সাহায্যে আমরা কি করলাম না, আমরা দুটো জিনিস বার করলাম না, সলিনয়েডের ভেতরে চুম্বক ক্ষেত্রের রাশিমালা বার করলাম এবং টরয়েডের ভেতরে চুম্বক ক্ষেত্রের রাশিমালা কিন্তু বার করলাম। এবং সলিনয়েড কি জিনিস দেখলাম, সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো কীভাবে থাকে সেটা দেখলাম, সলিনয়েড কেন তৈরি করা হয় সেটা জানলাম। টরয়েড দেখলাম, টরয়েডের ভেতরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডেরিভেশনটা কেমন হবে সেটা দেখলাম।
কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাদের মিস করে গেছি, টরয়েড কেন আমরা তৈরি করব সেটা বলতে ভুলে গেছি। দেখো সলিনয়েড যে কারণের জন্যই তৈরি করব, টরয়েড কিন্তু কি একই কারণের জন্যই কিন্তু তৈরি করব। সলিনয়েডের ক্ষেত্রেও কিন্তু সুষম চুম্বক ক্ষেত্র খুব ক্ষুদ্র অংশে বিপুল পরিমাণ সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য ব্যবহার করা হয়। টরয়েডের ক্ষেত্রেও কিন্তু একই কারণে কিন্তু কি টরয়েড কিন্তু কি তৈরি করা হয়। তাহলে একবার তোমরা ক্যালকুলেশনটা ভালো করে কুইক একটু ওভারভিউ করে নাও। চলে আসি আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিকে দেখো কি বলেছে না, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বল, দ্যাট মিনস ফোর্স অন এ মুভিং চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড। কি তাই তো? আচ্ছা বলো, ফোর্স অন এ মুভিং চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড, এটা আসার আগে আমি একটুখানি ইলেকট্রোস্ট্যাটে চলে যাই। ইলেকট্রোস্ট্যাটে কি বলেছিলাম, কিউ চার্জকে যদি ই চুম্বক ক্ষেত্রের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সে কিন্তু একটা বল অনুভব করে। সেই বলটা কত ছিল বলো, এফ ইকুয়াল টু ই কিউ। দ্যাট মিনস ই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কিউ চার্জকে ফেলে দেওয়া হয়, এই কিউ চার্জ একটা ফোর্স ফিল করে, এফ ইকুয়াল টু কত বলো, ই ইন্টু কত কিউ। কি তাই তো? এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমরা কি বলেছিলাম না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলেছিলাম। কি তাই তো? অর্থাৎ যে কোনো চার্জ যদি ই বা স্থির তড়িৎ ক্ষেত্রের মধ্যে ফেলে দেওয়া হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে ফেলে দেওয়া হয়, সে কিন্তু একটা বল অনুভব করবে। সেই বলটা কত, এফ ইকুয়াল টু কিউ, এটা আমরা জানি। কিন্তু ভেবে দেখো, চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার জন্য কি শুধু চার্জ দায়ী? যদি শুধু চার্জ দায়ী হতো তাহলে তো আমি এই তারটার মধ্যে একটুখানি চার্জ দিয়ে রেখে দিলে এই চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো। কিন্তু হয়েছিল কি, হয়নি। কখন হয়েছিল ম্যাগনেটিক ফিল্ড? যখন এই চার্জটা ফ্লো করেছিল। তার মানে এইটুকুন বুঝতে পারছো, স্থির চার্জ যেমন স্থির তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, সেরকম মুভিং চার্জ কি করে, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে। তাহলে কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা স্থির আধানকে রেখে দাও, সে কিন্তু অবশ্যই বল অনুভব করবে। কিন্তু কোনো ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে তুমি যদি স্থির আধানকে রেখে দাও, সে কিন্তু কোনো বল অনুভব করবে না। কে বল অনুভব করবে না, মুভিং চার্জ বল অনুভব করবে। এর কারণ কি, কোনো মুভিং চার্জের জন্য, কোনো কারেন্ট ফ্লোয়ের জন্য, কোনো ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর জন্যই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক বিপরীত ক্রমে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও কোনো মুভিং চার্জ থাকলে সে কিন্তু কি করবে, একটা বল অনুভব করবে। আমি জিনিসটা আরেকবার রিপিট করি। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কি জন্য তৈরি হয়েছিল, স্থির আধানের জন্য, রেস্ট চার্জের জন্য। কোনো একটা চার্জ কিউ রেখে দিলে তার চতুর্দিকে কিন্তু একটা যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছিল, সেটাকে আমরা কি বলেছিলাম না ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলেছিলাম। ঠিক সেই রকমই স্থির তড়িৎ আধানের জন্য, রেস্ট চার্জের জন্য যদি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয় এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে যদি কোনো রেস্ট চার্জকে রেখে দিই, সে কিন্তু একটা বল অনুভব করে। কেমন বল অনুভব করে না, এফ ইকুয়াল টু কিউ বল অনুভব করে। তার মানে এই নয় যে ওই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে মুভিং চার্জ যে ফোর্স ফিল করবে না, তা কিন্তু না, সেও কিন্তু একই ফোর্স ফিল করবে, ইকিউ পরিমাণে ফোর্স ফিল করবে। কিন্তু আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে এটাই যে রেস্ট চার্জের জন্য যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল্ড তৈরি হয়েছিল, সেই রকম একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে যদি কোনো রেস্ট চার্জকে রেখে দিই, তাহলে সে একটা বল অনুভব করেছিল, কত, এফ ইকুয়াল টু কিউ। ঠিক একইভাবে আমরা দেখলাম কোনো মুভিং চার্জের জন্য, কারেন্ট ফ্লো করা মানে মুভিং চার্জের জন্য তার চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। তাহলে এই আগেরটার অ্যানালজি টেনে আমরা বলতে পারি, যদি মুভিং চার্জের জন্য চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা মুভিং চার্জকে ফেলে দিই, তাহলে সেও কি হবে, একটা বল অনুভব করবে। আমরা সেই বলটাকে এখানে জাজ করতে চাইছি। দেখো সেই বলটা কত। বিজ্ঞানী লরেন্জ বললেন যে যদি বি ভেক্টর এর মধ্যে যদি কিউ চার্জ ভি ভেলোসিটি নিয়ে প্রবেশ করে, তাহলে সে কত পরিমাণ বল অনুভব করবে, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি বল অনুভব করবে। অর্থাৎ ভি এবং বি এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের সঙ্গে কিন্তু কি এফ, তার সঙ্গে কিউ গুণ করলে যেটা হবে, তার সঙ্গে কি এফ কিন্তু কি এফ বা ফোর্স কিন্তু হবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, যদি ভি এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে কি এফ ভ্যালু পাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো আধানকে জাস্ট রেখে দেওয়া হয়, স্থির অবস্থায় রেখে দেওয়া হয়, সে কিন্তু কোনো বল অনুভব করবে না। এটাই হওয়ার কথা ছিল। কেন না, মুভিং চার্জের জন্যই তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো রেস্ট চার্জ রেখে দেওয়া হয়, সে কেন বল অনুভব করবে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো মুভিং চার্জ দেওয়া হয়, তবেই কিন্তু সেই মুভিং চার্জ কিন্তু কি বল কিন্তু অনুভব করবে।
অর্থাৎ এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস ভি। যদি বুঝতেই পারছো, যদি ভি যদি 0 হয়ে যায়, মানে যদি চার্জ যদি তুমি রেস্ট অবস্থায় রাখো, মুভিং অবস্থায় না রাখো, তাহলে কিন্তু কোনো বল কিন্তু অনুভব করবে না। অর্থাৎ কোনো আহিত কণা স্থির অবস্থায় থাকলে তার ওপর কিন্তু কোনো চৌম্বক বল কিন্তু ক্রিয়া করে না। কোনো তুমি স্থির আধানকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি বসিয়ে দাও যদি, তথাপি কিন্তু সে কিন্তু কোনো ফোর্স ফিল করবে না, কারণ তার ভি এর ভ্যালু কত? 0। অর্থাৎ ঠিক যেমনটা আমি বললাম যে মুভিং চার্জের জন্য যেমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক সেরকমই কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো মুভিং চার্জ দিলে তবেই কিন্তু সে বল অনুভব করবে, কোনো স্থির আধান কিন্তু বল অনুভব করবে না। কি তাই তো? তাহলে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা থেকে আমরা কি কি জানতে পারছি? দেখো, ভি এবং বি এর ক্রস প্রোডাক্ট করে তুমি এফ পেয়েছো। তার মানে তোমরা ক্রস প্রোডাক্টের প্রপার্টি থেকে কি জানো? দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে কি হয়? ধরো এ ভেক্টর বি ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে যদি আর ভেক্টর উৎপন্ন হয়, আর ভেক্টরটার দিক কোন দিক হয়? এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে সেই তলের সঙ্গে কি হয়? লম্বভাবে হয়। ঠিক এখানেও ঠিক তাই, ভি ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে সেই তলের সঙ্গে এফ ভেক্টরটা কি হবে? না লম্বভাবে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ এফ ভেক্টর ভি এবং বি যে প্লেনে আছে সেই প্লেনের সঙ্গে লম্বভাবে থাকবে, অর্থাৎ এফ ভেক্টর ভি এর সঙ্গে লম্বভাবে থাকবে, এফ ভেক্টর বি এর সঙ্গে কিন্তু কি থাকবে? না লম্বভাবে কিন্তু কি অবস্থান কিন্তু করবে। কি তাই তো? এবার দেখো বি এর অভিমুখ। বি এর অভিমুখ কি? যদি থিটা 0 ডিগ্রি হয়, থিটা 180 ডিগ্রি হয়, তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা বলো তো, এফ ভেক্টর ইকুয়াল টু আমরা কত পেয়েছি? কিউ ইন্টু কত বলো? ভি ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস প্রোডাক্টের নিয়ম তো তোমরা জানোই, কিউ ইকুয়াল টু ভি বি কত? সাইন থিটা। যদি ভি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এফ এর মড ভ্যালু আমরা কত লিখতে পারি? না কিউ ভি বি কত? সাইন থিটা লিখতে পারি। আচ্ছা বলো, থিটার ভ্যালু যদি 0 হয়ে যায় বা থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি এফ এর ভ্যালু পাওয়া যাবে? এফ এর ভ্যালু কিন্তু পাওয়া যাবে না। কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ সাইন 0 ভ্যালু 0, সাইন 180 ডিগ্রি ভ্যালু কত? 0। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু মুভিং চার্জ কিন্তু বি ভেক্টরের মধ্যে ঢুকলেই কিন্তু হবে না, সে কিন্তু বল অনুভব করবে না। কারণ কেন কি না, যদি ভি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, মানে যেদিকে বি ভেক্টর আছে সেই দিক বরাবর যদি চার্জ ঢোকে, অর্থাৎ ভি ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক যদি একই দিকে, অর্থাৎ মধ্য কথা ওদের দুজনকার মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়ে যায়, বা বি ভেক্টরের দিকে আছে চার্জ ধরো এদিক দিয়ে ঢুকছে, ভি ভেক্টর এদিকে আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি হয়ে যায়, তাহলেও কিন্তু সেই চার্জ পার্টিকেল বি ভেক্টরের মধ্যে মুভিং হওয়া সত্ত্বেও কোনো কিন্তু বল কিন্তু অনুভব করবে না। দ্যাট মিনস, অর্থাৎ ভি ভেক্টর এবং বি পরস্পরের সমমুখী বা বিপরীতমুখী দুটি সমান্তরাল ভেক্টর হলে সাইন থিটা ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ আহিত কণাটির উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। সুতরাং বলা যায় চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণার গতিবেগের যে দিকটির জন্য চৌম্বক বল শূন্য হয়, সেই দিকটি হলো বি এর অভিমুখ। খুব ইম্পর্টেন্ট লাইন। এখান থেকে আমরা বি এর একটা ডাইরেকশন সম্পর্কে জানতে পারছি। কি জানতে পারছি? না, বি এর একটা ডাইরেকশন সম্পর্কে জানতে পারছি কি, কোনো একটা চার্জ পার্টিকেল যে ডাইরেকশনে মুভ করলে সেখানে চার্জ পার্টিকেলটা কোনো ফোর্স ফিল করবে না, সেই ডাইরেকশনটাই কি না বি এর ডাইরেকশন হবে। দেখো এই যে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে কি বি যেদিকে আছে ভি সেদিকে আছে, তবেই তো অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হচ্ছে। তার মানে আমি বলতে পারি কোনো একটা চার্জ পার্টিকেল যেদিকে মুভ করলে মানে ধরো ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তার মানে চার্জ পার্টিকেলটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, তার মানে বি এর দিক বরাবর মুভ করছে। তাহলে চার্জ পার্টিকেল যেদিকে মুভ করে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঢুকলে সে কোনো বল অনুভব করবে না। অর্থাৎ দেখো বল অনুভব করেনি, সে কোনো বল অনুভব করবে না, সেই দিকটাকে আমরা কি বলছি না বি এর দিক কিন্তু বলছি। আবার উল্টো দিকেও বলা যেতে পারে, আর একটা পসিবিলিটি হতে পারে যে কোনো একটা চার্জ পার্টিকেল যে দিকে মুখ করে ঢুকলে কোনো বল অনুভব করছে না, সেই দিকটা যেমন চুম্বক ক্ষেত্রের দিক, তার বিপরীত দিকটাও কিন্তু চুম্বক ক্ষেত্রের দিক কিন্তু কি হতে কিন্তু পারে, কারণ 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, বা তার বিপরীত দিক কথাটাও দেখো এখানে ওই জন্য লেখা আছে।
অর্থাৎ এখান থেকে আমরা বি এর ডাইরেকশন আমরা কিন্তু কি বলতে পারি, অর্থাৎ কোনো একটা চার্জ পার্টিকেল যে ডাইরেকশনে মুভ করলে চার্জ পার্টিকেলটা কোনো ম্যাগনেটিক ফোর্স ফিল করছে না, সেই ডাইরেকশনটাকেই বা তার অপোজিট ডাইরেকশনটাকেই আমরা কি বলতে পারি না বি এর ডাইরেকশন বলতে পারি। কারণ যে দিকে মুভ করে যদি সেই ডাইরেকশনটাকে বি এর ডাইরেকশন ধরা হয়, সেক্ষেত্রেও বি এবং ভি এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সেক্ষেত্রে F0 হচ্ছে। তাহলে বিপরীত ডাইরেকশনটাকে যদি ধরা হয় ভি এর দিক আর বি এর দিক, সেখানের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি ভ্যালু কত 0, সেখানেও কিন্তু ফোর্স কিন্তু কি 0 হচ্ছে। তার মানে এই যে F ইকুয়াল টু কিউ ইন্টু ভি বি সাইন থিটা, এটা থেকে আমরা বি ভেক্টরে কিন্তু ডাইরেকশনকেও আমরা কিন্তু কি এস্টিমেট করতে পারলাম। কিভাবে পারলাম, কোনো একটা বললাম যে কোনো একটা চার্জ পার্টিকেল যে পার্টিকুলার ডিরেকশনে মুভ করলে চার্জ পার্টিকেলটা কোনো ম্যাগনেটিক ফোর্স ফিল করে না, সেই ডাইরেকশনটাকে বা সেই তার অপোজিট ডাইরেকশনে কিন্তু কি বি কাজ করছে আমরা কি ডেফিনিটভাবে বলতে পারবো। এবার দেখো বি এর মান তো তুমি বুঝতেই পারছো কিভাবে বি এর মান বার করতে হবে। যদি বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি না হয় 90 ডিগ্রি হয়, তাহলে এই ডেরিভেশনটা কত হবে, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি, সাইন 90 ভ্যালু যেহেতু 1, তাহলে কিউ ভি বি হয়ে যাবে। দেখো এখান থেকেও কিন্তু তুমি বি এর মানকে কিন্তু বার করতে পারবে। দেখো এফ ইকুয়াল টু কিউ ভি বি, দেখো যদি কিউ এর মান যদি 1 হয়, ভি এর মান যদি 1 হয়, তাহলে এফ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এই সমীকরণ থেকে বলতে পারি, সুতরাং বলা যায় একক ধনাত্মক আধানযুক্ত একটি আহিত কণা, এই যে কিউ এর মান বলেছি 1, তাহলে একক ধনাত্মক আধানযুক্ত কোনো একটা আহিত কণা, অর্থাৎ একটা ইউনিট পজিটিভ চার্জ যদি একক গতিবেগে কোনো চুম্বক ক্ষেত্রে গতিশীল হয়, দেখো ভি এর ভ্যালু আমি 1 নিয়েছি, ইফ ইট ইজ মুভিং উইথ ইউনিট ভেলোসিটি হলে একটি বিশেষ দিকের ক্ষেত্রে কণাটি সর্বোচ্চ বল অনুভব করে, ইট ফিলস আ ম্যাক্সিমাম ফোর্স অ্যাট দ্য পার্টিকুলার ডাইরেকশন, অর্থাৎ একটা বিশেষ দিকে কিন্তু ম্যাক্সিমাম বল অনুভব করছে। কারণ এটাই কি এফ এর কি ম্যাক্সিমাম ভ্যালু, তো ম্যাক্সিমাম বল অনুভব করছে, তাহলে অনুভব করে, তবে সেই সর্বোচ্চ বলটির মানই হলো বি এর মান। এই যে সর্বোচ্চ বলটির মানই হলো কি বি এর মান, কারণ এফ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে বি হয়ে যাচ্ছে। তাহলে আরেকবার বলি আমি, তাহলে যদি বি ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ধরো এদিক বরাবর বি ভেক্টর আছে আর চার্জ পার্টিকেলটা ঢুকছে এদিক বরাবর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি হয়, তখন সাইন 90 এর ভ্যালু কত হবে 1 হয়ে যাবে, তখন এফ ইকুয়াল টু কিউ ভিভি হয়ে যাবে। এখানে যদি কিউ এর মান তুমি 1 বসাও, ভি এর মান যদি 1 বসাও, তাহলে এফ ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কোনো একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ যদি ইউনিট ভেলোসিটি নিয়ে যে একটা পার্টিকুলার ডিরেকশনে যদি ঢোকে, তাহলে তার জন্য যদি ম্যাগনেটিক ফোর্স যদি ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফোর্স ফিল করে, তাহলে সেই ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফোর্সের মানটাই হয়ে যাবে কত মান বি এর মান, কারণ এফ ইকুয়াল টু কত বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই কিউ এফ ইকুয়াল টু কিউ ভিভি থেকে আমরা বি এর মানকেও কিন্তু এস্টিমেট কিন্তু কি করতে পারছি বা ডিটারমাইন কিন্তু করতে পারছি। আগেরটার সাহায্যে আমরা কি করলাম, বি এর ডাইরেকশনকে ডিটারমাইন করলাম, এখানে আমরা কি করলাম না বি এর পার্টিকুলার ভ্যালুকে আমরা ডিটারমাইন করলাম, কি তাই তো। এবার দেখো বি এর এককে চলে আসি। দেখো বি এর একক তো তোমরা অলরেডি আমি তার আগের ক্লাস আলোচনা করেছি, কিন্তু এখান থেকে বি এর একক কেমন পাচ্ছি সেটা একটু আমরা দেখে নিই। দেখো 3 নম্বর সমীকরণ মানে আগের যে সমীকরণটা নিলাম সেটাকে বলেছি কিউ ইকুয়াল টু 1 কুলম, ভি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড হলে এফ এম ইকুয়াল টু কত 1 হবে, 1 নিউটন হলে বি কত হবে 1 হবে। এই এককটির মানকে আমরা 1 টেসলা বলছি, টেসলা মানে ওয়েবার পার মিটার স্কয়ার আমি বলেছিলাম। তো 1 টেসলা বা 1 ওয়েবার পার মিটার স্কয়ার হচ্ছে কি না বি এর ইউনিট, অর্থাৎ দ্যাট মিনস আমরা কত পেলাম এফ ইকুয়াল টু কত কিউ ভি বি পেলাম। যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এক্ষেত্রে কিউ এর মান যদি 1 কুলম হয়, ভি এর মান যদি 1 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এফ এর মান যদি 1 নিউটন হয়, তাহলে বি এর ইউনিটটাকে আমরা কি বলছি ওয়েবার পার মিটার স্কোয়ার বা কি টেসলা কিন্তু বলছি। অর্থাৎ সুতরাং কি বলছে না 1 কুলম আধানযুক্ত, এই যে 1 কুলম ধনাত্মক আধানযুক্ত একটি আহিত কণা কোনো চৌম্বক ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গতিশীল থেকে যদি সর্বোচ্চ 1 নিউটন বল অনুভব করে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রের মানকে আমরা কি বলি 1 টেসলা বা 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। ইফ আ পজিটিভ চার্জ অফ 1 কুলম with speed 1 meter per second
enters into the magnetic field and it feels the maximum magnetic force by an amount 1 Newton, then we can say the value of magnetic field will be 1 Tesla or 1 Weber per meter square. বি এর আমরা ডাইমেনশন থেকে চলে আসি, এফ ইকুয়াল টু কত কিউ ভিবি পেলাম, যদি আমাদের বি আর ভি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এফ ইকুয়াল টু এফ এম বাই কত কিউ ভি। এফ তো একটা ফোর্স বুঝতেই পারছো, এর মাত্রা তো তোমরা প্রত্যেকেই জানো এম এল টি টু দি পাওয়ার -2, ভি এর মাত্রাও তোমরা জানো এল টি টু দি পাওয়ার -1 এবং কিউ এর মাত্রা কত আই টি, এটাও তোমরা জানো। প্রত্যেকটা যদি বসিয়ে দিই তাহলে বি এর ডাইমেনশন কত হয়ে যাবে এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার কত 1 হয়ে যাবে। তো আমরা চিন্তা করে দেখো কোনো একটা মুভিং চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢোকে, সে যে বলটা অনুভব করছে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি বল অনুভব করছে। এখান থেকে আমরা সব কিছুই জানতে পারছি। কি কি জানতে পারছি? বি এর ডাইরেকশন জানতে পারছি, বি এর ভ্যালু জানতে পারছি, বি এর ইউনিট জানতে পারছি এবং বি এর কিন্তু কি ডাইমেনশন বা মাত্রাও কিন্তু আমরা কিন্তু কি জানতে পারছি, কি তাই তো? তাহলে এটাও কিন্তু একরকমভাবে এখান থেকেও কিন্তু আমরা এই ফর্ম থেকে অর্থাৎ এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা থেকেও কিন্তু আমরা কিন্তু বিকে কিন্তু কি ডিটারমাইন কিন্তু করতে পারি, কি তাই তো? তাহলে ব্যাপারটা একটু ভালো করে কুইক একটু ওভারভিউ করে নাও। এবার চলে আসি চৌম্বক বলের দ্বারা কৃতকার্য শূন্য, অর্থাৎ ওয়ার্ক ডান বাই ম্যাগনেটিক ফোর্স কত হয়ে যায় না 0 হয়ে যায়। কিভাবে 0 হচ্ছে? আচ্ছা বলো, এই মাত্র আমি তোমাদের বলেছি কি না এফ ইকুয়াল টু কত বলো কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা আমি তোমাদের বলেছি। এবং ভি আর বি যে প্লেনে থাকবে এফ সেই প্লেনের সঙ্গে কি লম্বভাবে থাকবে। তার মানে এফ পারপেন্ডিকুলার ভি আর এফ পারপেন্ডিকুলার কত বলো বি। আচ্ছা, কোনো একটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি যেদিকে থাকবে সেদিকেই তো ডিসপ্লেসমেন্ট হবে, এটাই তো স্বাভাবিক। যার বেগ যেদিকে থাকবে সরণ সেই দিকে হবে। তার মানে ভি এর ডাইরেকশন বরাবর কি সরণ হবে? ধরলাম সরণ কত হয়েছে না ডিএস পরিমাণ সরণ হয়েছে, তাহলে ডিএস এর ডাইরেকশন আর এই ভি এর ডাইরেকশন এক হবে। তারপরে ভি যদি এফ এর সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে ডিএস এফ এর সঙ্গে কি হবে পারপেন্ডিকুলার হবে। তাহলে বলো এই ম্যাগনেটিক ফোর্স এফ ডট ডিএস আমরা কি জানি না এফ ভেক্টর, অর্থাৎ বল এবং সরণকের মধ্যে যে ডট প্রোডাক্ট হয় সেই ডট প্রোডাক্টটাকে কাকে নির্দেশ করে না ওয়ার্ক ডান বা কৃতকার্যকে নির্দেশ করে, কারণ আমরা আগেই পড়েছি এফ ডট ডিআর ইকুয়াল টু কি ওয়ার্ক ডান। তাহলে এখানে ফোর্স ম্যাগনেটিক ফোর্স কাজ করছে কত এফ ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে বলো ডিএস ভেক্টর। তাহলে এফ ডট ডিএস ইকুয়াল টু কত হবে এফ ডিএস কস কত 90 ডিগ্রি। কেন? কারণ আমি এইমাত্র বলেছি ভেলোসিটি যেদিকে থাকবে ডিসপ্লেসমেন্ট সেদিকে হবে। আবার দেখতে পাচ্ছি ভেলোসিটি এফ এর সঙ্গে পারপেন্ডিকুলার মানে ডিসপ্লেসমেন্ট এফ এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এফ ডট ডিএস ইকুয়াল টু কত 0। অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স কিন্তু কোনো কাজ কিন্তু করছে না। অর্থাৎ কোনো একটা চার্জ পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকছে সে ঢোকা মাত্রই কিন্তু ম্যাগনেটিক ফোর্স ফিল করছে, কিন্তু সেই ম্যাগনেটিক ফোর্স কিন্তু কোনো ওয়ার্ক ডান কিন্তু করছে না, কি তাই তো? তাহলে যেহেতু ওয়ার্ক ডান করছে না তাহলে সেখানে নেট ওয়ার্ক ডান কত 0। তার মানে ওয়ার্ক ডান করছে না মানে নেট ওয়ার্ক ডান 0, মানে সেখানে ওই পার্টিকেলটা যা এনার্জি আছে সেই এনার্জি থাকছে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তির কোনো পরিবর্তন করছে না। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা এটা ক্লাস 11-এর ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পড়েছিলাম, যে ফোর্স কোনো ওয়ার্ক ডান করে না সেই ফোর্সটাকে আমরা কি নাম দিই না ওয়ার্কলেস ফোর্স বা কার্যহীন বল। তো এক্ষেত্রে এই ম্যাগনেটিক ফোর্সটা একটি কী রূপে কাজ করছে না কার্যহীন বল বা ওয়ার্কলেস ফোর্স রূপে কিন্তু কি কাজ করছে। এবার দেখো কোনো মুক্ত কণার উপর কৃতকার্য মানে হচ্ছে কি কণাটির গতিশক্তির পরিবর্তন। তোমরা জানো ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে জানো, ক্লাস 11-এ তোমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পড়েছো ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি উপাদ্য। সেখানে বলা হয়েছে কৃতকার্য ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন, ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এখানে ওয়ার্ক ডানটাই যদি শূন্য হয়ে যায় তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি হবে শূন্য হয়ে যাবে, অর্থাৎ গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। গতিশক্তির পরিবর্তন হবে না মানে গতিশক্তি কী হয়ে যাবে বলো হাফ এম ভি স্কোয়ার কি ধ্রুবক হয়ে যাবে। এম তো ধরো ধ্রুবক, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক হয়ে যাবে। তার মানে ভি ইকুয়াল টু কি ধ্রুবক। এই ভি ইকুয়াল টু ধ্রুবক হওয়া মানে কি ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ভি ধ্রুবক বা ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে ভি কি ইউনিফর্ম বা সুষম হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি কোনো একটা সুষম চুম্বক ক্ষেত্রে যদি কোনো চার্জ পার্টিকেল ঢুকে পড়ে
কেমনভাবে ঢুকে পড়ে না, চার্জ পার্টিকেল যদি ভি ভেলোসিটি নিয়ে প্রবেশ করে তাহলে সেই চার্জ পার্টিকেলের উপর ম্যাগনেটিক ফোর্স কিন্তু কোনো ওয়ার্ক কিন্তু করে না, ম্যাগনেটিক ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কিন্তু জিরো হয়ে যায়। এই ম্যাগনেটিক ফোর্স কোনো ওয়ার্ক যেহেতু করে না বলে ওই চার্জ পার্টিকেলটার কাইনেটিক এনার্জিরও কোনো পরিবর্তন হয় না, গতিশক্তিরও কোনো পরিবর্তন হয় না, গতিশক্তির কোনো পরিবর্তন হয় না বলে বেগেরও কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে চার্জ পার্টিকেল সমবেগে কিন্তু কি গতিশীল হয়। অতএব কোনো আহিত কণার ওপর চৌম্বক বল ক্রিয়াশীল থাকলে ওই কণাটির বেগের মানের বা গতিশক্তির কোনো কিন্তু কি পরিবর্তন কিন্তু হয় না। তাহলে এখান থেকে তিনটে প্রশ্ন হতে পারে যে দেখাও যে চৌম্বক বল একটি কার্যহীন বল, দেখাও যে চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণা কোনো কৃতকার্য করে না, চৌম্বক বল কোনো কৃতকার্য করে না, দেখাও যে চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণার গতিশক্তির পরিবর্তন শূন্য হয় বা চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণা সুষম বেগে কিন্তু গতিশীল হয়। অর্থাৎ কোনো একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যায়, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে, মুভিং অবস্থায় প্রবেশ করে, তাহলে সেই চার্জ পার্টিকেলটার যে ম্যাগনেটিক ফোর্স ফিল করে সেই ম্যাগনেটিক ফোর্স কিন্তু কোনো ওয়ার্ক ডান করে না, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্সটা ওয়ার্কলেস ফোর্স হয়ে যায় এবং ওই চার্জ পার্টিকেলটার দেয়ার আর নো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ দ্য চার্জ পার্টিকেল হয় এবং চার্জ পার্টিকেল মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু উত্তর কিন্তু এইভাবেই কিন্তু আমাদের লিখতে হবে, কি তাই তো? তাহলে আজকের ক্লাসে আমরা অ্যাম্পিয়ার্স ল দেখলাম, অ্যাম্পিয়ার্স ল এর প্রুফ দেখলাম, অ্যাম্পিয়ার্স ল এর ভেরিয়াস অ্যাপ্লিকেশনস দেখলাম এবং আরও কয়েকটা জিনিস দেখলাম। কি দেখলাম না, কোনো একটা চার্জ পার্টিকেল যদি মুভিং অবস্থায় কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে সে কী পরিমাণ ফোর্স ফিল করে এবং সেখান থেকে আমরা বি ভেক্টরের ডাইরেকশন, বি ভেক্টরের মান, বি ভেক্টরের ইউনিট এবং বি ভেক্টরের আমরা ভ্যালু মানে ম্যাগনিটিউড আমরা প্রত্যেকটাই কিন্তু কি বার করলাম এবং লাস্ট অফ অল আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফোর্স নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওই মুভিং চার্জ পার্টিকেলটা যেটা ফিল করছে সেই ম্যাগনেটিক ফোর্স কিন্তু মুভিং চার্জের উপর, কোনো ম্যাগনেটিক ফিল্ডে কোনো মুভিং চার্জের উপর কোনো ওয়ার্ক করছে না, এটা আমরা দেখলাম। তো আজকে আমরা এই অবধি ক্লাস করব, এখানেই আমি আমার ক্লাসটা শেষ করছি। নেক্সট দিন আমরা ঠিক এরপর থেকে শুরু করব যে এই যে আমি বললাম যে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, তো এফ বি এবং বি এর সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে, তাহলে ভি আর বি এর সঙ্গে কেমনভাবে পারপেন্ডিকুলার থাকবে, তাহলে এটা একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদেরকে ক্রস প্রোডাক্ট করলে যে আর ভেক্টর পাওয়া যায়, আর ভেক্টরটা ওপরে উঠতে পারে, এইভাবেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, কারণ এরা যে তলে আছে সেই তলের সঙ্গে লম্বভাবে থাকবে, নর্মালি থাকবে, তাহলে এটাও নর্মাল, এটাও নর্মাল। তো এক্ষেত্রেও ভি এবং বি ভেক্টরের সঙ্গে এফ তো নর্মালভাবে থাকবে ঠিকই, কিন্তু কোন দিকেই নর্মালভাবে থাকবে, কিভাবে থাকবে সেইটা আমরা কিভাবে জানবো, এর জন্য কি কোনো রুলস আছে বা লজ আছে, সেই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু কি দেখব। তো আজকের ক্লাস তোমরা খুব ভালো করে ফলো করো এবং আমি জানি তোমরা প্রত্যেকেই আমার ক্লাস খুব মনোযোগ সহকারে ফলো করো, তবু আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি খুব ভালো করে ফলো করো এবং যেটা প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে শেষে বলি, ফলো করার সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিস করতে কিন্তু একটুও কিন্তু ভুলো না, প্র্যাকটিস কিন্তু জারি রাখো, যত প্র্যাকটিস করবে তত কিন্তু ব্যাপারগুলো তোমাদের খুব দ্রুত কিন্তু মনের মধ্যে চলে আসবে। তাহলে আজকে এখানেই শেষ করছি ক্লাস, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।